আচ্ছা, গতকাল মানে একদম শেষ ক্লাসে হচ্ছে আমরা এপিআই আপনার বিশেষ করে হচ্ছে আমাদের এপিআইতে হচ্ছে ক্র্যাড অপারেশন থাকে, মানে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। সো ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, অ্যান্ড আমরা ওইটার জন্য 5 ধরনের এপিআই বানাইছি। স্ক্রিবেলটা করি, স্ক্রিবেল, স্ক্রিবেল, রাইট। আচ্ছা, আমরা হচ্ছে 5 ধরনের এপিআই বানাইছি। সো আমাদের 5 ধরনের এপিআই কি কি কেউ বলতে পারেন? আমি বলি। ফার্স্টে একটা হচ্ছে গেট, দেন কি পোস্ট, দেন আছে আমাদের পুট, প্যাচ, আর আছে কি ডিলিট। ঠিক আছে, ডিলিট। তো গেট করে কি, গেট হচ্ছে আমাদের ডেটাবেস থেকে যদি কোনো ডেটা নিয়ে আসতে হয় তখন হচ্ছে গেট। পোস্ট হচ্ছে ডেটাবেস বেসে যদি নতুন কোনো ডেটা আমাদের ইনপুট করতে হয়। পুট কি, আপডেটের জন্য। প্যাচও হচ্ছে আপডেটের জন্য, এক্সিস্টিং ডেটা আপডেটের জন্য। আর ডিলিট হচ্ছে ডিলিটের জন্য। এখন পুট আর প্যাচের মধ্যে ডিফারেন্স কি? পুটে হচ্ছে আমাদের, যেমন আমাদের ডেটাবেসে একটা রো আছে, রোয়ে আমাদের 5টা ভ্যালু আছে। যদি আমাদের পুট থাকে, পুট থাকলে আমাদের 5টা ভ্যালুর 5টাই লিখে দেন পাঠাতে হবে। আর যদি প্যাচ থাকে তাহলে হচ্ছে যেইটা আমরা শুধু চেঞ্জ করব ওইটা লিখে দিলেই হবে। এর এর মানে হচ্ছে আপনার, যেমন আমাদের বুক নামে যদি টেবিল থাকে, বুক টেবিল, টেবিলে মনে করেন আমাদের নেম থাকে, আইডি থাকে, দেন অথর নেম থাকে, মনে করেন অথর নেম, ঠিক আছে, এরকম আছে। দেন এই রো, প্রত্যেকটা রো কি আমাদের এক একটা ডেটা। মনে করেন 1 নম্বর আইডির যে বইটা আছে আমাদের, মনে করেন এখানে বুক 1, আমাদের অথর হচ্ছে 1, ঠিক আছে। আমি পুট ইউজ করে যদি বুক 1-এর কোনো একটা আপনার ডেটা চেঞ্জ করি, যেমন মনে করেন আমি নেম বুক 1 রাখবো না, আমি নেম রাখবো বুক 2, ঠিক আছে। সো পুটের ক্ষেত্রে হবে কি, আমাদের নেম, আমরা যদিও নেম চেঞ্জ করব, আমাদের এই সম্পূর্ণ ডেটাটা পাঠাতে হবে। তার মানে কি, আইডিও পাঠাতে হবে, আইডি এক হইলে একই পাঠাইতে হবে, নেম পাঠাতে হবে, নেমটা হচ্ছে আমাদের নতুন নাম, আর অথরের নাম তো আগেরটাই আগেরটাই থাকবে। আর প্যাচের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমাদের, আমরা শুধু যদি বুক 1 চেঞ্জ করি তাহলে কি, মানে বইয়ের নামটা যদি চেঞ্জ করি, শুধু বইয়ের নাম যেটা আমরা চেঞ্জ করব, শুধু ওই ডেটাটা পাঠাই দিলেই সম্পূর্ণ ডেটাটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আর ডিলিটে তো আমার ডিলিট হয়। এখন এগুলার কোড হচ্ছে আমি জ্যাঙ্গো, একদম আপনার ভ্যানিলা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করে বানাইছিলাম। দেন আমরা পোস্টম্যান দিয়ে এগুলো হচ্ছে টেস্ট করছিলাম, দেখি পোস্টম্যানে লেখা আছে কিনা এখনো। এই যে, ঠিক আছে। এখানে আমাদের গেট রিকোয়েস্ট, দেন এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, তারপর আমাদের এই যে পুটার প্যাচ আমরা একসাথে করছি। তো পুটার প্যাচ আলাদা আসলে করা লাগে না। আর একটা হচ্ছে ডিলিট। আমরা এই 5টা বলতে 4টা আমরা এপিআই ক্রিয়েট করেছিলাম আমাদের বইয়ের টেবিলের জন্য। তো যাদের এগুলো নিয়ে এখনও কনফিউশন আছে তারা হচ্ছে আগের দিনের রেকর্ডিংটা দেখেন। আর যদি না বুঝেন তাহলে কালকে তো ক্লাস আছে, কালকে জিজ্ঞেস করেন। সো এগুলো আমরা আর ঢুকবো না। বাট আমি এখন একটা জিনিস দেখাবো আপনাদের, মানে আমাদের এপিআই, আমরা যে ব্যাকএন্ডে যে এপিআই বানাই, এটা ফ্লোটা কীরকম হয় আসলে। এই একটা জিনিস আপনাদের মনে থাকলে আপনারা শুধু জ্যাঙ্গো না, যে কোনো ফ্রেমওয়ার্কই এই সেম জিনিসই থাকে। আচ্ছা, কি মেসেজ দিচ্ছে না, ওকে। সো ব্যাকএন্ডে আমরা যখন এপিআই বানাই,
তো এই জিনিসটা আমি আগেও বলছি যে ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ডের মধ্যে কি আমার একটা কমিউনিকেশন হয়। ফ্রন্ট এন্ড করে কি আমাদের এপিআই যে এন্ড পয়েন্টটা থাকে, যেমন এই যে এইটা হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট, এইটা কি আমাদের টাইপ, ঠিক আছে, মেথডের টাইপ। তো ও করে কি আমাকে রিকোয়েস্ট দেয় ব্যাক এন্ডে, রিকোয়েস্ট দেয় কিসে আমাদের এপিআই এন্ড পয়েন্টে, এবং আমাদের মেথডটা কীরকম ওইটা আমাদের সাথে অ্যাটাচ করে দিতে হয়, ঠিক আছে। এন্ড পয়েন্ট আর মেথডটা আমাদের অ্যাটাচ করে দিতে হয়। রিকোয়েস্টের ভিতরে আমাদের থাকে কি, আমাদের হেডার থাকে, বডি থাকে, হ্যাঁ। বডিতে আমাদের থাকে ডেটা, যদি আমরা কোনো ডেটা পাঠাইতে চাই সাথে। আর হেডারে কি আমাদের মেটা ডেটা থাকে, মানে কিছু ইনফরমেশন থাকে। তো ব্যাকএন্ড করে কি আমাদের রেসপন্স থ্রো করে। রেসপন্সটা কীভাবে থ্রো করে, ব্যাকএন্ড ফার্স্টে ডেটাবেজের যেই ডেটাটা আমরা চাইতেছি ওইটা নিয়ে আসে, র ডেটা আনে। তারপরে এইখানে আপনার ব্যাকএন্ডে এই যে আমরা যে ফাংশনগুলো লিখছি, এই ফাংশনের মধ্যে হচ্ছে আমাদের যত ধরনের প্রসেসিং, মানে যত ধরনের প্রি প্রসেসিং ওগুলো হয়। যেমন এই র ডেটা তো আমরা সরাসরি ফ্রন্ট এন্ডকে পাঠাবো না, ফ্রন্ট এন্ডের তো র ডেটার দরকার নেই। ফ্রন্ট এন্ডকে আমরা পাঠাবো কি, ফ্রন্ট এন্ডের যেটা দরকার শুধুমাত্র ততটুকুই পাঠাবো। ব্যাকএন্ড করবে কি, আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করবে, করে ডেটাটাকে কি করবে, ফরম্যাট করে জেসন আকারে এখানে কি পাঠাই দেবে। এই হচ্ছে ফ্লো, হ্যাঁ। এখন তো মনে করেন আমরা তো ইআরডি নিয়ে কাজ করছিলাম, যে আমাদের ইআরডি থাকবেই। তো ডিবি ডায়াগ্রাম, তো মনে করেন এরকম একটা ইআরডি কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিছে। তো মনে করেন বই নামের, আমার বুক নামের একটা টেবিল আছে। সো এখানে টেবিলে কি কি থাকবে, টাইপ কি কি, এগুলো বলে দেওয়া আছে। হ্যাঁ মনিরুল ভাই বলেন। ভাইয়া জ্যাঙ্গোতে এইভাবে যে টেবিল ক্রিয়েট করার কোনো ওয়েবসাইট আছে? এই যে এখন যেভাবে ফ্লো দেখাচ্ছেন আপনি, এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম। এইটা এটা জ্যাঙ্গোর কিছু না, এটা হচ্ছে আপনার ইআরডি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের একটা সফটওয়্যার ডায়াগ্রাম আর কি। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আমি কোনো ধরেন ওয়েবসাইট ডেভেলপ করার এন্টিটি আগে টেবিলগুলো একটা রিলেশনশিপ, ডায়াগ্রাম করে নিলাম, তাহলে আচ্ছা হচ্ছে আমি বলি। মানে সুবিধা তো হতো। আমি এখানে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার ডিবি ডায়াগ্রাম। হুম, এখানে হচ্ছে আপনার ওদের একটা স্ক্রিপ্ট লেখা যায়। সো আমি আসলে নিজে প্রেফার করি কোড করে এগুলা ডিজাইন করা, বাট বিগিনার হিসেবে আপনাদের এই কোড শেখার দরকার নেই এখন, যদিও এটা ইজি। সো এইখানে হচ্ছে আমি কোড লিখে দিলে ও এরকম ডিজাইন করে দেয়। কিন্তু আপনারা করবেন কি, আপনারা যাবেন হচ্ছে কি যেন, ফ্লো, ডিবি ডায়াগ্রাম, খুব কমন একটা ওয়েবসাইট, নামটা ভুলে গেছে, দাঁড়ান। ডায়ার, এই তো, ও আচ্ছা, ডট আইও, ডট আইওতে যাবেন। এইটা হচ্ছে আপনাদের জন্য ইজি, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডায়াগ্রাম বানাতে পারবেন, যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো টেমপ্লেটটা দিলে, এই যে টেমপ্লেটটা দিয়ে আপনি যদি ওপেন করেন এরকম আসবে। এটা আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এই যে আসবে, এই ভিতরে আপনি লিখতে পারবেন এক এক করে। বা এত কঠিনেও যাওয়ার দরকার নেই, এত টেমপ্লেটের দরকার নেই। আপনি করবেন কি, এইখান থেকে এরকম একটা বক্স নেবেন, ঠিক আছে, এরকম বক্স নেবেন। বক্স নিয়ে আপনি টেক্সট অ্যাড করবেন এখানে, যেমন মনে করেন আইডি, আইডি লিখে, ওকে, এই আইডি লিখে একটা সেমিকোলন দিলেন, দেন স্ট্রিং, এরকম এক এক করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। উপরে আপনি লাগলে টেবিলের নাম লিখলেন, এই যে এরকম বুক, ঠিক আছে।
দেন মনে করেন টেবিলে টেবিলে কানেকশন করবেন কিভাবে, এখানে দেখেন এই অ্যারো আছে, বা এই দেখেন এখানে আরেকটা সুবিধা আছে, ডাইরেক্টলি আপনি এই যে এইখানে দেখেন এই অ্যারো দেওয়ার ওরা সিস্টেম করে দিছে, টান দিবেন এখানে অ্যাটাচ করে দেবেন। এইটা হচ্ছে আপনাদের নিজেদের যেইভাবে সুবিধা হয় আপাতত ওইভাবে করেন। এন্টিটি ডায়াগ্রাম আপনাদের দিয়ে আঁকাবে না আসলে, সিনিয়ররা আঁকে, বাট আপনাদের যদি খুব রিলায়েবল মনে করে কোম্পানি তখনই এন্টিটি ডায়াগ্রাম বানাই দিতে হবে। আল্লাহ, দেখি, ও ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওই ইউনিভার্সিটির থিসিস প্রজেক্ট যখন করি তখন ওই আপনার মানে ইয়ার ডায়াগ্রাম, স্কিমা এগুলো চাই, এই জন্য সহজে বানানোর ওয়ে খুঁজতেছিলাম। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে আপনার টেবিল আছে, এই যে এরকম লিস্ট দেখছেন, এগুলো একটু এক্সপ্লোর করলেই হবে। এই লিস্টে আপনি আইটেম আকারে এক একটা অ্যাটাচ করে দিলেই হবে। এইটার সুবিধা হচ্ছে আপনার কোড লেখা লাগবে না, তো মানে মোটামুটি বোঝানোর জন্য এটা। আর যদি আপনি চান একটু এরকম ডিজাইন টিজাইন থাকবে তাহলে এটা ইউজ করতে পারেন। এটা তেমন একটা কঠিন না, আপনার হচ্ছে টেবিল লিখবেন, টেবিলের নাম লিখবেন, দেন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার এক একটা এরকম এলিমেন্ট লিখতে হবে। এটা আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে এটা বোঝা খুব একটা ডিফিকাল্ট না। এইটা আমার জন্য কনভিনিয়েন্ট, কারণ হচ্ছে এই যে টানা হেঁচড়া করে এগুলো করতে কিন্তু অনেক টাইম লাগে। এইখানে আপনি শুধু কোড লিখবেন ও ডিজাইন করে দিবে আপনার জন্য। সো এই দুইটা ওয়েবসাইটই, বিশেষ করে এই draw.io, ঠিক আছে, এইটা যদি আপনারা এইটা দিয়েই ম্যাক্সিমাম আপনার ডায়াগ্রাম বানানো হয় যে কোনো কোম্পানিতে। এটা শুধু ইআরটির জন্য না, এখানে আপনার যে কোনো ধরনের ডায়াগ্রাম বানানো যায়, ফ্লো চার্ট বানানো যায়, সিস্টেম ডিজাইন বানানো যায়, অনেক কিছু, ঠিক আছে। তো আপনাদের ইআরডি থাকবে, হ্যাঁ, ইআরডিতে আপনাদের মেইন ফোকাসই হবে টেবিলটাকে ডেটাবেসে পপুলেট করা, হ্যাঁ। তো আপনারা মনে করেন বললো যে যেমন এটা মনে করেন রকমারি.com এর ইআরডি, ঠিক আছে, যদিও রকমারির ইআরডি এত সিম্পল না। মনে করেন এইটাই হচ্ছে আপনার ওই এই যে এই ডেটাগুলো আসতেছে আপনার বইয়ের টেবিল থেকে, হুম, বইয়ের টেবিল থেকে। তো আপনাকে কোম্পানি বললো তুমি এই পার্টটা করে দিবা আমাকে, এই পার্টটা ফ্রন্ট এন্ডের বাইন্ড করার জন্য যা যা ডেটা লাগে এগুলো তুমি এনে দিবা। এখানে কি আমাদের লিস্ট অফ বুকস, তাহলে কি আমাদের লিস্ট অফ বুকস লাগবে, হ্যাঁ। এই জন্য আমাদের কি একটা এপিআই বানাইতে হবে। আমরা ফার্স্ট কাজ হচ্ছে ইআরডি ডায়াগ্রামে যাওয়া। ফার্স্টে আমরা ইআরডি ডায়াগ্রামে যাব, আমি এই ফ্লোটা বুঝাই দিচ্ছি, এইটা ভালোভাবে বুঝে যাবেন, এটা বুঝে গেলে আপনাদের আর লাগবে না, এটাই ব্যাকএন্ড। ইআরডি ডায়াগ্রামে যাবেন, বুক টেবিল দেখবেন, ঠিক আছে, বুক টেবিল দেখবেন। এখন এই টেবিল তো আমাদের ডেটাবেসে বসানো নাই, ইনসার্ট করতে হবে আমাদের টেবিল ডেটাবেসে। তো ডেটাবেসে টেবিল বসানোর জন্য আমাদের কি করতে হবে, জ্যাঙ্গো মডেল বানাতে হবে, জ্যাঙ্গো মডেল বানাতে হবে। এখন জ্যাঙ্গো মডেলটা বানানোর আগে আপনাকে বানাতে হবে একটা জ্যাঙ্গো অ্যাপ। এটা আমি আগের ক্লাসে দেখাচ্ছি, ওটা রেকর্ডিংটা একটু দেখে নিন, না বুঝলে কালকের ক্লাসে জানাইন আমাকে। তো জ্যাঙ্গো অ্যাপটা কি, এটা হচ্ছে আপনার জ্যাঙ্গোতে গিয়ে, যেহেতু আমরা বইয়ের জন্য একটা এপিআই বানাচ্ছি, সো আমি এটার নাম দিলাম কি বুক এপিআই। এইগুলো কি আমি নিজে লিখছি, এগুলো কিন্তু আমি নিজে লিখি না, এটা জেনারেট করা যায়। সো এটার কমেন্ট হয়েছে অনেকটা এরকম যে পাইথন ম্যানেজ ডট পাই, তারপর খুব সম্ভবত স্টার্ট আপ, ঠিক আছে, স্টার্ট আপ দিয়ে দেন হচ্ছে আপনার যে এপিআইটা বানাবেন সেইটা আপনি নাম লিখবেন। এইটা যখন আপনি এন্টার করবেন তখন জ্যাঙ্গো অটোমেটিক এই ফোল্ডারটা ক্রিয়েট করে দেবে আপনাকে। এই ফোল্ডারে আপনার মেইন কাজ হচ্ছে ভিউসে, আর হচ্ছে মডেলসে, আর হচ্ছে ইউআরএলসটা অটোমেটিক জেনারেট হয় না, এটা আপনার নিজেদের একটা রাইট ক্লিক করে এই যে নিউ, দেন হচ্ছে এই যে পাইথন ফাইল একটা ইউআরএলস ডট পাই বানাতে হবে, ঠিক আছে। এইটার কাজকে এটা আমি বলতেছি।
ফার্স্টে কি আমাদের জ্যাঙ্গোর একটা মডেল বানাতে হবে। মডেলটা কি দেখে বানাতে হবে আমাকে? ইআরডি দেখে, ইআরডি ইআরডি দেখে আমাদের মডেলটা বানাতে হবে। কারণ আমি দেখলাম বুক আইডি, টাইটেল, আইএসবিএন এগুলো এত কিছু আছে। তো আমি করব কি, মডেলসে গিয়ে এই যে আমাদের ইআরডিতে যা যা আছে আমরা জাস্ট ওই জিনিসগুলাই এইখানে বলে দিছি। আমাদের আইডি আছে, আইডিটা আমাদের কী ধরনের ফিল্ড, ক্যারেক্টার ফিল্ড নাকি ইন্টিজার ফিল্ড। ক্যারেক্টার বলতে আমাদের স্ট্রিং বোঝায় আর কি, টেক্সট। দেন ডেট টাইম হলো ডেট টাইম ফিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করলে নিজেরাই কয়েকদিনের ভিতর বুঝে যাবেন যে কী কী জিনিস হইতে পারে আর কি। তো আমরা কি মডেলটা বানাইলাম, মডেল বানানোর পরে কাজ কি? মডেল বানানোর পরে আমাদের কাজ হচ্ছে মাইগ্রেশন করা, মাইগ্রেশন জিনিসটা কি? মডেল আমরা বানাইছি, এখন আমাদের তারপরেও কিন্তু ডেটাবেজে টেবিল ক্রিয়েট হয় নাই, কারণ আমরা মডেল বানাই কি রেখে দিছি, শুধু একটা কোড, পিস অফ কোড আমরা রেখে দিছি। ডেটাবেজে আমরা এখন কি চাই? ফার্স্টে আমাদের এই টেবিলটা ক্রিয়েট করতে চাই। ক্রিয়েট করবো কিভাবে? এটার জন্য একটা হচ্ছে আমাদের পাইথন manage.py মেক মাইগ্রেশনস, ঠিক আছে। এটা দিয়ে আমরা যখন এন্টার করবো, এই যে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এইটার ভিতরে ও অটোমেটিক কি স্ক্রিপ্ট জেনারেট করবে। দেখেন এইরকম ক্রিয়েট মডেল, বুক নামের আমাদের একটা মডেল, এর ফিল্ডগুলো আমাদের বলে দেওয়া আছে। এটা ক্রিয়েট হওয়ার পরে, মেক মাইগ্রেশনের পরে আমাদের আরেকটা কমান্ড লিখতে হবে মাইগ্রেট, ঠিক আছে। মাইগ্রেটটা আমরা যখন দিব তখন কি হবে, এই যে স্ক্রিপ্টটা জেনারেট হয়েছে এইটা আমাদের ডেটাবেজে, এইটা এই স্ক্রিপ্টটা কি আমাদের পাইথনে আছে। তো মাইগ্রেট আমাদের ফার্স্ট কি মেক মাইগ্রেশনস, এটা কি করে আমাদের জেনারেট স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা কি আমাদের পাইথন ফাইল, হ্যাঁ পাইথন স্ক্রিপ্ট। তারপর আমরা করি কি মাইগ্রেট করলে হয় কি, পাইথন ফাইলটা, এই যে পাইথন স্ক্রিপ্টটা আমাদের কনভার্ট হয় এসকিউএল এ, দেন আমাদের এটা যায় কি ডেটাবেস। এটা কেন হলো? কারণ হচ্ছে ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ কি এসকিউএল, হ্যাঁ। বাট এইটা কি আমাদের, এটা কি পাইথন না, পাইথনে লেখা কিন্তু। তাহলে এইটা আমাদের ডেটাবেজে বোঝানোর জন্য জ্যাঙ্গোর ভিতরে ইঞ্জিন আছে ওদের, মানে ট্রান্সলেটর আছে। ওরা করে কি, যখন আপনি মাইগ্রেট লিখেন, যে মাইগ্রেট লিখে এন্টার ক্লিক করেন, ও এটারে কনভার্ট করে এসকিউএল কোয়েরিতে নিয়ে যায়, কনভার্ট করে, দেন এটা কি ডেটাবেজে পুশ করলে হয় কি ডেটাবেজে আমাদের বুকের এই যে টেবিলটা এটা ক্রিয়েট হয়ে যায়। ওকে। আরেকটা জিনিস মাইগ্রেশনের আরও একটা কাজ আছে। কাজটা হচ্ছে, মনে করেন আপনি নতুন একটা ফিল্ড অ্যাড করতে চান টেবিলে, আপনার বুকের ভিতরে আপনি আরও কিছু ফিল্ড অ্যাড করতে চান, বা মনে করেন এখানে ইন্টিজার ফিল্ডটাকে আপনি ক্যারেক্টার ফিল্ডে নিতে চান। মানে কি, আমাদের ডেটাবেজের টেবিলের ভার্সন আমরা চেঞ্জ করতেছি। আমাদের ফোনে কি ভার্সন চেঞ্জ হয় না, আগের ভার্সনের চেয়ে নতুন ভার্সনে কি ফিচার সেট বেশি থাকে, ঠিক তেমনভাবে এইখানে আমরা করি কি মাইগ্রেট করলে হয় কি, ও চেক করে আমাদের বুক মডেলটার যে স্ক্রিপ্টটা আছে এইখানে মানে কোনো চেঞ্জেস আছে কিনা, আগের স্ক্রিপ্ট নতুন স্ক্রিপ্ট ওরা হচ্ছে কম্পেয়ার করে, ঠিক আছে। কম্পেয়ার করার পরে যদি কোনো চেঞ্জেস থাকে, ও করে কি আছে 0.001, এটা হচ্ছে ভার্সন 1 মাইগ্রেশন স্ক্রিপ্ট। 0.0002 নামে একটা পাইথন ফাইল আবার ক্রিয়েট করে, ওইটার ভিতরে আমাদের এই আপডেটগুলো থাকে শুধু। দেন ওইটা এসকিউএল করে ও করে কি ডেটাবেজে পুশ করে, তখন হয় কি ডেটাবেজে আমাদের টেবিলটা আপডেট হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করার জন্য আমরা করি কি মাইগ্রেশন ইউজ করি। ওকে। তো এতক্ষণ আমাদের কি হইলো, আমরা ইআরডিতে গেলাম, বইয়ের টেবিলটা আমরা অবজার্ভ করলাম, জ্যাঙ্গোর একটা অ্যাপ বানাইলাম বুক এপিআই নামে। বুক এপিআইয়ের ভিতরে আমরা কি মডেল বানাইলাম, কারণ আমাদের টেবিলটা ডেটাবেসে পুশ করতে হবে, বা ডেটাবেসে আমাদের বুক নামে একটা টেবিল বানাতে হবে। এর জন্য আমরা করলাম কি, মডেলটাকে মাইগ্রেশনে ফালাই দিলাম। মাইগ্রেশন করলো কি, আমাদের জন্য একটা স্ক্রিপ্ট, পাইথন স্ক্রিপ্ট তৈরি করলো। তারা আমরা যখন মাইগ্রেট দিলাম তখন হলো কি পাইথন স্ক্রিপ্টে এসকিউএল হয়ে আমাদের ডেটাবেসে
পুশ হয়ে টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আমাদের টেবিল টু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন ধরে নিলাম আমরা টেবিল ক্রিয়েট করার পরে আমরা কিছু ডেটা আগে থেকে পুশ করে রাখছি। মনে করেন আমাদের বুক নামে যে টেবিল, এখানে আমাদের তো এরকম থাকে, মনে করেন আইডি, নেম, অথর নেম, ঠিক আছে। এখানে মনে করেন আমরা 2-3টা রোর ডেটা পুশ করে রাখছি, 1 2 3। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা টেবিলে একটা আইডি থাকতেই হবে। আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। সো অনেকটা হচ্ছে আমাদের যেমন আমাদেরও কিন্তু আইডি আছে, এনআইডি। এরকম কিন্তু হইতে পারে একই বইয়ের নাম একই রকম, অথরের নেমও একই রকম, তাইলে কিন্তু ওই দুইটা বইয়ের ভিতরে কি কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে না আমাদের? সেই কনফ্লিক্ট হওয়া থেকে বিরত থাকার জন্য কি একটা আইডি থাকে। যেমন আমাদের ক্ষেত্রেও কিন্তু এনআইডিটা কিসের জন্য? আমাদের ইউনিক একটা আইডি ওইটা। হুম, আপনার আমার নাম সেম হইতে পারে, কিন্তু আপনার আর আমার কি এনআইডি নাম্বার জীবনও সেম হবে? হবে না কিন্তু। তাহলে ডেটাবেজে যত অপারেশন করবেন বা করে সব কিছু কি এই আইডির মাধ্যমে হয়, নট টাইটেল, নট অথর নেম, এগুলোর মাধ্যমে হয় না, সব হয় কি আইডির মাধ্যমে। ঠিক আছে, তো মনে করেন এরকম কয়েকটা ডেটা আমাদের পুশ করা আছে। এখন আমরা একটু রকমারিতে চাই। মনে করেন 1 2 3 4 5 6, এই 6টাই বই আছে আমাদের ডেটাবেজে। মনে করেন এখানে আমাদের 4 5 6টা বই আছে। ওকে, তো আমাদের বিজনেসটা কী ছিল, আমাদের টার্গেটটা কী ছিল? আমাদের এই বইয়ের লিস্টগুলো পাঠাতে হবে এমনভাবে যেন ও এই সব ডেটা পায়, এই সব ডেটা পায়। ঠিক আছে, তো দেখেন এক একটা বইয়ে আমাদের কী কী ডেটা আছে। ছবি আছে একটা, তো এটা মনে করেন ইমেজের একটা ইউআরএল। ঠিক আছে, তারপর কি বইয়ের টাইটেল, অথরের নাম, কয়টা স্টকে আছে, আর কি প্রাইস কত। ওকে, তো এইরকম কি আমাদের 5টা বই আছে, তাইলে আমাদের পাঠাইতে হবে কি ওকে, আমাদের রেসপন্সে পাঠাতে হবে কি? মনে করেন আমাদের একটা পাইথন লিস্ট আছে, লিস্টটার ভিতর আমাদের এরকম 5টা ডিকশনারি আছে। হ্যাঁ, 5টা ডিকশনারির মধ্যে প্রত্যেকটার ভিতর আইডি, নেম, অথর নেম এগুলো আছে। এটা যদি আমি সেন্ড করি রেসপন্সের মাধ্যমে, ফ্রন্ট এন্ড তখন করবে কি এই লিস্টটার ভিতর ঢুকবে, এটা একটা ফর লুপের ভিতর ঢুকাবে, ঢুকায় ও কি প্রত্যেকটা ডিকশনারি অ্যাক্সেস করে ও কি ওই ডেটাগুলা ওয়েবসাইটে শো করাইতে পারবে না? এতটুকু কি বুঝছেন সবাই? একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আমাদের মেইন টার্গেট কি? লিস্ট অফ ডিকশনারি পাঠানো। এখন আমরা মাইগ্রেশন পর্যন্ত করছি, টেবিল ক্রিয়েট হয়েছে। এখন আমরা কিভাবে ডিকশনারিটাকে ফেচ করব? আমরা করব কি, ফেচ করব। ফেচ করব কি, লিস্ট অফ বুকস। যেহেতু আমরা ফেচ করব আমাদের লাগবে কি, গেট এপিআই। ঠিক আছে, গেট এপিআই লাগবে। আর লাগবে কি, এই লিস্ট অফ বুকস এপিআইটা ট্রিগার করার জন্য, মানে আমাদের ফ্রন্ট এন্ডকে আমাদের একটা এন্ড পয়েন্ট দিতে হবে, যেই এন্ড পয়েন্টে বা যেই লিঙ্কে সে যদি রিকোয়েস্ট পাঠায় সে একটা রেসপন্স পাবে। মানে আমাদের লাগবে কি একটা এন্ড পয়েন্ট। ওকে, এই দুইটা জিনিস আমরা কিভাবে করছি আগের দিন দেখাইছিলাম আমি এখানে। সো এইটা রিক্যাপ করার আরেকটা কারণ আছে, আমি আপনাদের এই যে ইউআরএল জিনিসটা কি এটা ভালোভাবে এক্সপ্লেন করে নিই, ওইটা আমি আজকে করে দেবো। তো ভিউসে যাই আমি। মনে করেন এই যে গেট বুকস, এইটা হচ্ছে আমাদের লিস্ট অফ বুকস রিটার্ন করা। আমাদের ডেটাবেজে যত বই আছে সব বই ও কি রিটার্ন করে। আমাদের ফ্রন্ট এন্ডে যতটুকু ডেটা দরকার অতটুকু ডেটা নিয়েও রিটার্ন করে আমাদের কি গেট মেথড। ওকে, সো রিকোয়েস্টের মাথায় মানে হেডারে আমাদের কি থাকে, ইনফরমেশন থাকে রিকোয়েস্ট রিলেটেড। আমরা আমাদের রিকোয়েস্টটা কীরকম, গেট, পোস্ট, পুট নাকি এই জিনিসগুলো কি, এই ইনফরমেশনগুলো থাকে কই আমাদের হেডারে। রিকোয়েস্টের মেথড নামের একটা হেডার আছে, মেথডের ভিতর থেকে আমরা দেখলাম যে আমাদের রিকোয়েস্টটা কি গেট। কারণ আমাদের গেট হইলেই কিন্তু আমরা শুধু অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ কি আমরা বলবো কি না এইখানে তুমি শুধুমাত্র গেট রিকোয়েস্টই ট্রিগার করতে পারবো, আদারওয়াইজ হবে না। সো
এইখানে আমরা এই কারণে রিকোয়েস্ট ডট মেথড লিখে গেট দিয়ে মানে চেক করলাম যে এইখানে কি সত্যি সত্যি গেট নামের রিকোয়েস্ট আসতেছে কিনা। ওকে, এর আগে আরেকটা জিনিস করলাম কি, আমাদের বুক নামের যে অবজেক্ট মানে মডেলটা ক্রিয়েট করছিলাম আমরা, ওই মডেলের উপরে ডাইরেক্টলি আমরা এরকম ডট অবজেক্টস ডট অল যদি দিই, তাইলে ও হচ্ছে ডেটাবেজের যত রো আছে, মনে করেন এখানে যে 5টা রো আছে 6টা রো আছে, প্রত্যেকটা নিয়ে একটা লিস্ট বানায় ও রিটার্ন করে দেয়। একদম র ডেটা মানে ডেটাবেসে যেরকম আছে যা আছে সব সব রিটার্ন করে কি আমাদের বুকসে পাঠিয়ে দিল। সো সেই বুকসটা আমরা কি করলাম, ঢুকলাম, ঢুকে আমাদের যা যা দরকার ওগুলো আমরা একটা টেম্পোরারি ডিকশনারিতে ঢুকালাম। দেন ওইটাকে আমরা নিজেদের একটা আলাদা লিস্টে কি অ্যাপেন্ড করে দিলাম। ওকে, প্রসেসটা দেখেন আপনারা, আমাদের বুক টেবিলে আইডি আছে, নেম আছে, মনে করেন এরকম 100টা কলাম আছে। হ্যাঁ, আমাদের ফ্রন্ট এন্ডের লাগবে 5টা ডেটা, মনে করেন আইডি, নেম, অথর নেম, সামথিং সামথিং, ঠিক আছে। তা আমরা করলাম কি, বুক ডট অবজেক্টস ডট অল যখন দিলাম, তখন করলো কি ও একদম র ডেটা আমাদের দিয়ে দিল কিসের ভিতরে, বুকস নামের ভ্যারিয়েবলের ভিতরে, ঠিক আছে, বুকস, এই যে বুকস। ওকে, দেন আমরা এটার উপর একটা ফর লুপ চালাইলাম কি, ফর বুক ইন বুকস। তাইলে হইলো কি দেখেন, এই বুকসের ভিতরে আমাদের আছে কি লিস্ট অফ ডিকশনারি। এই ডিকশনারিতে কি আমাদের এই যে 100টা ভ্যালু আছে, প্রত্যেকটা ডিকশনারিতে আমাদের 100টা ভ্যালু আছে। তো আমরা বইয়ে ঢুকলাম, এক একটা বই অ্যাক্সেস করলাম। ইনিশিয়ালি এখানে কি আমাদের 100টা ভ্যালু আছে প্রত্যেকটা বইয়ের। সো আমরা করলাম কি একটা টেম্পোরারি ডিকশনারি বানাইলাম। এই ডিকশনারিতে আমরা শুধুমাত্র এই যে 5টা ডেটা, এই 5টা ডেটা আমরা কি পুশ করে দিলাম। পুশ করে এই টেম্পোরারি ডিকশনারিটা আমরা একটা আলাদা লিস্টে ইনসার্ট করে দিলাম। তাহলে হইলোটা কি দেখেন, এই ফর লুপটা যখন আমাদের শেষ হবে, তাহলে কি প্রত্যেকটা টেম্পোরারি বুক আমাদের এই বুক লিস্টে জমা হয়ে গেল শুধুমাত্র এই 5টা ডেটা নিয়ে। দেন আমরা জেসন রেসপন্সটা যখন পাঠাইলাম 200 দিয়ে, স্ট্যাটাস 200, মানে এটা হচ্ছে আপনার সাকসেস বা ওকে, এই বুক লিস্টটা পাঠাইছিলাম। তাহলে এখন ফ্রন্ট এন্ড কি আমাদের 100টা র ডেটা পাবে মানে প্রত্যেকটা বইয়ের জন্য, নাকি শুধু এই 5টাই পাবে, এটা বলতে পারেন? না বুঝলে আবার বলেন, আমি বুঝাবো, বাট এগুলাই মেইন কনসেপ্ট আপনার ব্যাকএন্ডের এপিআই ক্রিয়েশনের। ভাই যে কয়টা ডেটাবেজে আর কি স্টোর হবে সে কয়টাই কন্টেন্টে শো হবে? না আমি বলি, এইখানে দেখেন, এইখানে আমি বলছি কি, মনে করেন 100টা কলাম আছে আমাদের টেবিলে, তাহলে প্রত্যেকটা রোতে কি আমাদের এই 100টা ডেটা আছে বইয়ের জন্য, বাট আমাদের ফ্রন্ট এন্ডের লাগবে কি এই 5টা, শুধু এই 5টা ডেটা। তা আমরা করলাম কি, এই এই যে এই বইয়ের ভিতরে এই যে এইখানে যে আমাদের বুকটা আসতেছে, এই বুকটা যে আসতেছে, এইখানে আমাদের আছে মনে করেন 100টা ডেটা প্রত্যেকটা বইয়ের জন্য, ঠিক আছে। দেন আমরা করলাম কি টেম্পোরারি একটা ডিকশনারি বানালাম। তো আমরা এই বই থেকে শুধু আইডিটা নিলাম, এই বই থেকে শুধু টাইটেলটা নিলাম, শুধু অথরটা নিলাম। দেন এই ডিকশনারিটা করলাম কি টেম্পোরারি, এই যে বুক লিস্ট নামে আমরা যে একটা নিজেদের আপনার লিস্ট বানাইছি বা অ্যারে বানাইছি, এইখানে কি এই টেম্পোরারি বুকটা চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর কি নেক্সটে কি 2 নম্বর বইয়ে গেল, আবারও একটা টেম্পোরারি বুক বানালো, দেন বুক লিস্টে আবার ওই টেম্পোরারি বুকটা অ্যাপেন্ড করে দিল। এইভাবে কি আস্তে আস্তে এটা যখন শেষ হয়ে যাবে, তখন হবে কি আমাদের ডেটাবেজে যতগুলো রো আছে, যতগুলো বইয়ের ডেটা আছে, প্রত্যেকটা ডেটা আমাদের লিস্টে কিন্তু চলে আসছে। এবং প্রত্যেকটা ডিকশনারির জন্য, প্রত্যেকটা ডিকশনারি কি আমাদের এক একটা বই, ওইটার ক্ষেত্রে কি আমাদের 100টা কলাম দেখাবে নাকি 5টা, এই 5টাই দেখাবে শুধু? এখানে ভাইয়া অবজেক্ট ডট অল দিচ্ছি এই কারণে হচ্ছে সবগুলো ফ্রন্ট এন্ডে ফেস হবে। তো এখানে আমরা যে কটা নিয়ে আসবো সেই কটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে দেখাতে পারবো। আচ্ছা, ফ্রন্ট এন্ড আমরা আমরা কিন্তু ফ্রন্ট এন্ডে কাজ করতেছি না, ঠিক আছে। মানে
এটা কেন দরকার আমি বলি। আপনার হচ্ছে ম্যাক্সিমাম টাইম আপনাদের এরকম ওয়েবসাইটের ফিগমা দিয়ে দিবে, হ্যাঁ, আর হচ্ছে আপনাদের ইআরডি দিয়ে দিবে এরকম। আপনাদের আইডেন্টিফাই করে নিতে হবে আমার ইআরডির ভিতরে আমার এত কিছু, এই সব কিছু তো এইখানে লাগতেছে না। এইখানে আমাদের আমি গুনতেছি 1 2 3 4 5, 5টা ডেটা লাগবে এবং আমাদের কি বইয়ের একটা লিস্ট আছে। তাহলে এটা কি আমাদের লিস্ট অফ বুকস না, এই এক একটা বই থাকবে এইখানে, হ্যাঁ। বইটা কি আমাদের ডিকশনারি। তো আমরা যখন অবজেক্টস ডট অল দিই, দিলে আমাদের ইআরডিতে এই যে যতগুলা আপনার কলাম আছে ইআরডিতে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা নিয়েই আসবে প্রত্যেকটা বইয়ের জন্য। এই 9টা ডেটা চলে আসবে। বাট আমাদের ফ্রন্ট এন্ড চাইছে কি, ফ্রন্ট এন্ড চাইছে আমাদের 5টাই লাগবে, আমাদের 9টা লাগবে না। আমি এক্সট্রা ডেটা দিয়ে কী করব, এটা এফিশিয়েন্ট না। তা আমি করছি কি, প্রত্যেকটা বইয়ের ভিতর ঢুকে শুধুমাত্র এই 5টা ডেটা আলাদা একটা ডিকশনারি বানায় নিজের মতো, দেন ওইটা আমি আলাদা একটা লিস্টে নিয়ে গেছি, দেন ওই লিস্টটা আমি পাঠাই দিছি। ঠিক আছে, আমি যদি ডাইরেক্ট এই বুকসটা পাঠাই দিতাম তাইলে কি আমাদের র ডেটাটা চলে যাইতো ডেটাবেজের, কিন্তু আমাদের র ডেটার তো দরকার নাই ডেটাবেজে। আমাদের লাগবে শুধু এই 5টা ডেটা। ব্যাকএন্ডের কাজ এইটাই, ব্যাকএন্ডের কাজ হচ্ছে আপনার ডেটাবেজের ডেটাটাকে সুন্দরভাবে গুছায়া ফ্রন্টএন্ডকে পাঠানো, এইটাই হচ্ছে ব্যাকএন্ডের কাজ। কারণ ডেটাবেজের ডেটা আপনার র থাকে, মানে ডেটাবেজের ডেটা আপনার গুছানো থাকে না, সুন্দর থাকে না। এইখানে তো আমি খুব সিম্পল জিনিস দেখাইছি, হ্যাঁ। এখানে আরও মনে করেন কমপ্লেক্স অনেক ধরনের ডেটা থাকতে পারে, আপনার ওগুলো কি হিউম্যান রিডেবল বা ফ্রন্ট এন্ড যেন পড়ে বুঝতে পারে বা আপনার ওয়েবসাইটে দেখানো যায় এইরকম ডেটাতে কনভার্ট করে দেন হচ্ছে আপনার রেসপন্সে পাঠাতে হবে। তাই এখন বলেন, এটা আমি যখন রেসপন্সটা পাঠাবো তখন আমাদের ফ্রন্ট এন্ড পাবে কি, ফ্রন্ট এন্ড পাবে লিস্ট অফ বুক, এবং এই বইতে প্রত্যেকটা বইতে আমাদের থাকবে কি 5টা ডেটা প্রত্যেকটা বইতে। আগে প্রত্যেকটা বইতে পাইতো কি 100টা ডেটা, যদি না আমরা প্রসেসিংটা করতাম। এটা ক্লিয়ার সবার? নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। লাইক আমাদের টেবিলে আরো বেশি ফিল্ড থাকতে পারে, বাট আমাদের আর ফ্রন্ট এন্ডের 1000 রিকোয়ারমেন্ট 2000 হ্যাঁ 10,000 ফিল্ডও থাকতে পারে। হ্যাঁ ফ্রন্ট আপনি এন্ডের যত রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশি, আমরা হ্যাঁ হ্যাঁ, কাস্টম করে নেব। রিকোয়ারমেন্ট বুঝতে হবে, আপনার বিজনেস বুঝতে হবে। আপনি যত বেশি ডেটা পাঠাবেন ওইটা কিন্তু কঠিন হয়ে যাবে আরও আপনার নেটওয়ার্কে যাওয়া, নেটওয়ার্ক দিয়ে। এই যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যে কমিউনিকেশনটা হয় এটা কিন্তু ওভার দ্য নেটওয়ার্ক, মানে সম্পূর্ণ ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে। সো আপনার ডেটা যত ভারী হবে ততই কিন্তু ডিফিকাল্ট হবে। আর ফ্রন্ট এন্ড এমন একটা জিনিস, এইখানে আপনার যদি 10 সেকেন্ডও সময় লাগে, মনে করেন ফ্রন্ট এন্ড বসে আছে 10 সেকেন্ড ধরে এরকম ওয়েবসাইট লোড হচ্ছে, হ্যাঁ, ওইটাও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে। দেখবেন কোম্পানি দিয়ে বলে 10 সেকেন্ড লাগতেছে কেন, এত টাইম লাগতেছে কেন, কারণ ম্যাক্সিমাম ওয়েবসাইট আপনার ক্লিক করার সাথে সাথে ডেটা শো করে দিচ্ছে। সো এইখানে আমি ক্লিক করার পরে যদি 10 সেকেন্ড আমার বসে থাকা লাগে, ওইটা কিন্তু মানে খুবই ব্যাড ইম্প্যাক্ট ইউজার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে। আপনারা নিজেরাও চান না কিন্তু যে কোনো ওয়েবসাইটে ক্লিক করলে আপনার এরকম লোডিং ঘুরতে থাকে নাকি। তো এই কারণে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যত মানে মিনিমাল রাখা, যতটুক দরকার ততটুকু আমরা পাঠাবো, এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। ওকে, সো এই রিকোয়ারমেন্টটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে ব্যাক এন্ড আসলে ইজি, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের থেকে ইজি আমার মনে হয়। তো এখন দেখেন, আচ্ছা কোথায় ছিলাম, ওকে। তো আমরা করলাম কি, আমরা ফাংশনটা বানাইছি, হ্যাঁ। ফাংশনগুলো থাকে কই আমাদের ভিউসের ভিতরে। এখন এখানে বলছি কি আমাদের ক্লায়েন্ট আমাদের ইউজার করবে কি, গেট রিকোয়েস্ট পাঠাবে একটা এন্ড পয়েন্টে। তাহলে আমরা একটা ফাংশন বানাইছি গেট বুকস। এখন আমাদের ইউজার যদি
বুকস নামে এন্ড পয়েন্টে একটা গেট রিকোয়েস্ট পাঠায়, তাইলে কি ওই ফাংশনটার অ্যাক্সেস পাবে? কেউ বলতে পারেন? এনিওন, আপনাদের হচ্ছে স্টুডেন্ট কম, তো আপনারা রেসপন্স না করলে হচ্ছে ক্লাসটা ইনটুইটিভ থাকে না। না পারলে বলেন, সমস্যা নাই, কিন্তু বলেন, তাই হচ্ছে আমিও বুঝবো যে আপনারা বুঝছেন, কারণ এগুলো না বুঝে গেলে আসলে সমস্যা। এগুলোই মেইন জিনিস। আমি বলছি যে কেউ যদি স্ল্যাশ বুকসে আপনার এইরকম পোস্টম্যান দিয়ে মনে করেন বুকস আছে, এই যে স্ল্যাশ বুকসে কেউ যদি একটা সেন্ড মারে, তাইলে ও কি এখন অ্যাক্সেস পাবে? আমি যতটুকু বুঝাইলাম সেই অনুযায়ী এই ফাংশনটা কি ট্রিগার হবে? হ্যাঁ মনিরুল ভাই বলেন। লাস্টে গেট বুক ওইখানে ব্র্যাকেট মাইনাস এটা নিচেরটায়। মাইনাস না, মানে গেট বুকস এখানে একটা ফাংশন, এই যে ফাংশনটা লিখছি না আমরা, হুম হুম এই ফাংশনটা আমরা চাই কি আমাদের গেট বুকস, গেট স্ল্যাশ বুকস এটা যখন দিবে তখন কি আমাদের এই ফাংশনটা ট্রিগার হবে না? এই হুম ফাংশনটা ট্রিগার হলে কি আমাদের রেসপন্সটা যাবে ফ্রন্ট এন্ডে। হুম হুম। তো এতক্ষণ আমি যে যতটুকু দেখাইছি, হ্যাঁ সেই অনুযায়ী চিন্তা করে আপনারা বলেন, কেউ যদি এখন গেট স্ল্যাশ বুকসে সেন্ড মারে, তাইলে কি এই ফাংশনটা ট্রিগার হবে কিনা, মানে এই ফাংশনটা কল হবে কিনা? পারতে পারে ভাই, কিন্তু পাঁচটা ওই টেম্পোরারি যে পাঁচটা আছে ওইটাই শো করবে নাকি? হবে কিভাবে? এখানে তো আইডি করা হয়নি ভাইয়া, তাহলে মনে হয় হবে না। না না আমি বলি, আমরা বানাইছি কি একটা ফাংশন, হুম, আমরা করলাম কি মডেলস বানাইছিলাম, কি ডেটাবেজে টেবিল ক্রিয়েট করলাম, ভিউসে গিয়ে আমরা একটা ফাংশন বানাইলাম জাস্ট, হুম। কিন্তু এইখানে কোথাও কি লেখা আছে যে এই যে উপরে এটা আপনাদের দেখার দরকার নাই, মনে করেন এটা নাই, কোথাও কি লেখা আছে যে স্ল্যাশ বুকস দিলে আমার এই ফাংশনটা কল হবে? বলেন। না ভাইয়া নাই। তাহলে এইটা আমরা কিভাবে বুঝাবো? এটা না কোয়েশ্চেন। এটা বোঝানোর জন্য আমাদের লাগবে ইউআরএলস বা রাউটিং। রাউটিংটা কি এটা এখন ক্লিয়ারলি বুঝে যান। পৃথিবীতে যত ফ্রেমওয়ার্ক আছে, গোল্যাং বলেন, জাভা বলেন, পাইথন বলেন, স্প্রিং বুট, ডট নেট, দেন এক্সপ্রেস জেএস, তারপর আপনার আর কি আছে, নেক্সট জেএস, মানে প্রত্যেকটাতে আমি কাজ করছি, প্রত্যেকটাতে আপনার এই সেম জিনিস আছে। এইটাকে বলে আমাদের রাউটস। রাউটস থাকবেই। হ্যাঁ, রাউটসটা কি করে আমাদের? রাউটসটা হচ্ছে আমাদের এই বুকস স্ল্যাশ বুকসে দিলে আমার কোন ফাংশনটা কল হবে, এইটা হচ্ছে রাউটস ডিফাইন করে দেয়। কিভাবে? সো মনে করেন রাউট আমরা ডিফাইন করি এইভাবে, হ্যাঁ। তো মনে করেন আমাদের বুকস, আর মনে করেন অথর নামে আমরা আরেকটা তৈরি করছি, মনে করেন ধরে নেন এইটা হচ্ছে আমাদের একটা, আমাদের মেইন রাউট, মেইন রাউটার, মেইন রাউটার, বুকসের একটা রাউটার আছে, অথরেরও একটা রাউটার আছে। মেইন রাউটার কোনটা? আমাদের অ্যাপটা আমরা যখন ক্রিয়েট করছি, জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনটা আমরা যখন ইনিশিয়ালি বিল্ড করছি, তখন দেখেন এখানে urls.py আছে একটা, দেখছেন? এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন রাউট, এটা হচ্ছে আমাদের মেইন রাউট। আর বুক এপিআই এর ভিতরে আমরা যে ইউআরএলসটা ক্রিয়েট করতেছি, এইটা হচ্ছে এই বুক এপিআই এর রাউট, হুম। এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন জ্যাঙ্গো অ্যাপটা রান করি তখন কিন্তু ও বুক এপিআই থেকে রান হয় না, ও রান হয় কিন্তু এই যে মেইন মেইন থেকে, আপনার টেক্সট বুক এপিআই এইখান থেকে, হ্যাঁ। ও কিন্তু এই ইউআরএল চিনে না,
ও চিনে মেইন ইউআরএল, মেইন ইউআরএল চিনে। এখন এই বুকের রাউটারটা কি আমাদের এই মেইনের সাথে কি কানেক্ট করে দিতে হবে না? দেন যত ধরনের এপিআই আমরা বানাই সবগুলোর রাউটারটা কি আমাদের মেইন রাউটারের সাথে কানেক্ট করে দিতে হবে না? এই কানেক্টটা কিভাবে করব? এই যে দেখেন ইউআরএলস এর ভিতরে দেখেন ইনক্লুড কি দিছি, বুক এপিআই ডট ইউআরএলস, মানে ইউআরএলস এর ভিতরে তুমি ইনক্লুড করে দাও বুক এপিআই ডট ইউআরএলস, মানে বুক এপিআই এর ভিতরে যত ইউআরএলস আছে সবগুলো তুমি কি এইখানে নিয়ে আসো। এখন আমার জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনটা যখন রান হবে ও তো অন্য কোনো ইউআরএল দেখবে না, ও দেখবে কি মেইন ইউআরএল, মেইন রাউটার। রাউটারের ভিতরে ইউআরএল প্যাটার্নে ঢুকবে, বলবে আচ্ছা অ্যাডমিন স্ল্যাশে গেলে আমি অ্যাডমিন প্যানেল দেখাবো। দেন আরেকটা আমাদের ইনক্লুড দেওয়া আছে, সো এইখানে আমি ঢুকে যাব, এইখানে ঢুকে আচ্ছা তার মানে স্ল্যাশ বুকস দিলে আমি আবার এগুলো রান করব। এতটুকু কি বুঝছেন সবাই রাউটারের কাজটা? মানে মেইন জি ভাইয়া রাউটার বুঝছি। আর অন্যান্য। এটা করার কারণ কি, এটা না করলে কিন্তু আমাদের এই যে আমরা আলাদা আলাদা অ্যাপ বানাচ্ছি, ফোল্ডার সুন্দর সুন্দর করে আলাদা আলাদা এপিআই এর জন্য, আলাদা আলাদা টেবিলের জন্য কি আলাদা আলাদা এপিআই বানায় আমরা ক্রিয়েট করতেছি। এটা কিন্তু আমরা করতে পারতাম না যদি আমাদের এই ফ্যাসিলিটিটা না থাকতো, যে আমরা এরকম ইন্ডিপেন্ডেন্ট নিজেদের রাউট তৈরি করে সেটা মেইন রাউটারে কি অ্যাটাচ করে দিচ্ছি। যদি এটা না করতে পারতাম তাহলে করা লাগতো কি আমাদের টেক্সট বুক এপিআই এর ভিতরেই আমাদের সব কিছু লেখা লাগতো। এখন চিন্তা করেন 5000 লাইন কোড যদি আপনার এই 5টা ফাইলের ভিতর থাকতো, এটা কি ডেভেলপারের মাথার চুল ছিঁড়া যাইতো না যদি ওইখানে কোড করতে যাইতো? ঠিক আছে, সো এই কনসেপ্টটা সব জায়গায় আছে, আপনি যেই ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন, রাউটার আর সাব রাউটার। হ্যাঁ, তো আমাদের এরকম একটা মেইন রাউটার থাকে আর সাব রাউটারগুলো কি মেইন রাউটারে কানেক্ট হয়। এখন যেটা বলছিলাম রাউটারের কাজ, তো আমার স্ল্যাশ বুকসে তো গেলাম, কই গেল স্ল্যাশ বুকসে, আমি গেলাম স্ল্যাশ বুকসে গেলে হবেটা কি, সেকেন্ড পাথের ভিতরে আমি বুক স্ল্যাশ দিলাম, এরপর গেট বুকস দিলাম। ভিউজ থেকে আমি কি গেট বুকসটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এই যে গেট বুকস, এটা করলাম কি ইম্পোর্ট করে এখানে লিখে দিছি। এখনও বুঝতে পারছে, আচ্ছা যখন বুক স্ল্যাশে যাব, আমি স্ল্যাশ বুক স্ল্যাশে যাব, তখন এই ফাংশনটা আমি কি করব, কল দেবো। এখানে যদি কন্ট্রোল ক্লিক করি আমি, দেখেন এই ফাংশনে চলে আসছে। এখন আমাদের যদি আমি এটা রান দিই তাহলে হবে কি, রান দিয়ে দেখাবো এটা কাজ করতেছে কিনা যাই না। এটা যদি রান দিই, দেখেন আসছে না, বুকস স্ল্যাশ বুকস যখন আমি সেন্ড করছি ফুল ফ্লোটা। এখন চিন্তা করেন আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে, জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন, ইউআরএলসে ও ঢুকছে, স্ক্যান করছে জিনিসটাকে, এখানে দেখছে ও আচ্ছা এইখানে এই ইউআরএলগুলো আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে হলো কি এই ইউআরএলগুলো আমাদের অটোমেটিক এইখানে চলে আসছে। আমি যখন স্ল্যাশ বুক স্ল্যাশে সেন্ড করছি তখন হচ্ছে কি পাথের ভিতরেও খুঁজতেছে আচ্ছা স্ল্যাশ বুক স্ল্যাশ কই, এই যে এইটা হলে কি হবে, আমাদের গেট বুকসে চলে যাবে। গেট বুকসে গেল এবং এই যে রিকোয়েস্টটা আমরা যে পাঠাইছি এই রিকোয়েস্টটা আমরা এইখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। রিকোয়েস্টটা আমাদের কি গেট মেথড কিনা এটাও চেক করছে ফার্স্টে, কারণ কি আমরা যদি এইখানে চাইলেই যে কেউ পোস্ট পুট প্যাচ এগুলো দিয়ে সেন্ড করতে পারবে না। সো গেট দিলাম, ও চেক করলো এটা কি গেট কিনা, হ্যাঁ এটা গেট। দেন করলো কি এই যে বুক অবজেক্টস ডট অল, এইখান থেকে আমি ফিল্টার আউট করে আমার যতটুকু ডেটা লাগে অতটুকু একটা লিস্টে নিয়ে আমি একটা রেসপন্স পাঠাই দিলাম। রেসপন্সের স্ট্যাটাস কত, 200। এই দেখেন রেসপন্সের স্ট্যাটাস কত আসছে, 200। ঠিক আছে, এখানে যদি আমি পোস্ট দিই কাজ করবে না, ফরবিডেন। কেন করবে না, কারণ হচ্ছে গেট রিকোয়েস্ট ছাড়া কাজ করবে না অন্য কিছু। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে,
হয়তো ব্যাকএন্ড বুঝেই গেছেন, ব্যাকএন্ড এতটুকুই কাজ। এই দেখেন এখন এই কোডটা কিন্তু আমি একটা আপনার করতে পারি, আরো এফিশিয়েন্ট করতে পারি। এই কোডে একটা সমস্যা আছে, কেউ কি গেস করতে পারেন কি সমস্যা কোডটা দেখে? যদিও বোঝার কথা না, বুঝলে তো খুবই ভালো। এখানে আমি এমন কিছু একটা করছি যেটা আমার ইফের আগে না করলেও হইতো, মানে না করলে বেটার হইতো আরো। আচ্ছা আমি বলে দিই, দেখেন আমাদের রিকোয়েস্ট ডট মেথড যাই হোক না কেন, আমাদের প্রথমে কি ডেটাবেস থেকে ডাইরেক্টলি আমরা অনেকগুলা ডেটা নিয়ে আসতেছি। এখন ধরেন আপনার এইখানে পোস্ট হয়ে গেল, পোস্ট দিল কেউ, হ্যাঁ পোস্ট দিলেও কিন্তু আমার এটা কল হচ্ছে, আমার ডেটাবেসে হিট করতেছে আমি। এটা কি নেসেসারি? না না। তাহলে করতে হবে কি আমাদের, শুধুমাত্র গেট হইলেই কি আমরা ডেটাবেসে হিট করব। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। এটা গেল গেট মেথড। আরেকটা জিনিস যেটা বুঝলি আপনাদের ব্যাকএন্ড মোটামুটি বেসিক্স কমপ্লিট, সেটা আমি আগের ক্লাসে দেখাইছি। সেটা হচ্ছে 4 ধরনের মানে ওয়ে আপনার ডেটা পাঠানোর। একটা হচ্ছে বডি আকারে পাঠানো যায়, ফর্ম ডেটা আকারে পাঠানো যায়, পাথ প্যারামিটার, কোয়েরি প্যারামিটার। ঠিক আছে, এটা আপনারা আগের দিনে ভিডিওটা দেখেন, খুব ভালোভাবে বুঝাই দিয়েছিলাম আমি। তারপর যদি না বুঝেন আমাকে কালকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? আগের ক্লাসে আবিদ ভাই তো মনে হয় ছিলেন না? হ্যাঁ জি ভাইয়া, আমি এগুলো ছিলাম। বুঝছিলেন না? হুম। কিন্তু ফর্ম ডেটাটা একটু ভুলে গেছি, আবার দেখতে হবে। সো ভিডিও বডি দেখে, অবজেক্টটা মনে আছে। ভিডিও আচ্ছা দেখে আমাকে জানাবেন কালকে। আচ্ছা ঠিক সো আছে। মোটামুটি এই যে আজকের ফ্লোটা কি সবাই বুঝছি? এই ফ্লোটা আর হচ্ছে এই যে 4 ধরনের ডেটা পাঠানোর ওয়ে, এতটুকু বুঝলে আপনাদের 80% কমপ্লিট ব্যাকএন্ড। ওকে, আর হচ্ছে দুইটা জিনিস বাকি, সেটা হচ্ছে আপনাদের 80% না 70%, তিনটা জিনিস বাকি। একটা হচ্ছে এসকিউএল, কারণ ব্যাকএন্ডে কাজ করবেন আপনাদের এসকিউএল জানা লাগবে। যদিও আপনারা ডাইরেক্টলি এসকিউএল লিখে না, এই যে অবজেক্টস ডট অল বা এগুলোকে ওআরএম বলে, ওআরএম ইউজ করে লিখে। ডাইরেক্ট এসকিউএল লিখলে আপনাদের এসকিউএল ইনজেকশন নামে একটা জিনিস আছে, ওইটা রোধ করার জন্য ওআরএম ইউজ হয়। আবার ওআরএম এরও কিছু আপনার শর্টকামিংস আছে। সো কেউ যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, এসকিউএল ইনজেকশন অবভিয়াসলি জানেন যে কি করা যায় এসকিউএল ইনজেকশন করে। সো এসকিউএল মানে ডেটাবেসের কাজটা, এইটা বাকি আমাদের। আরেকটা জিনিস আছে মিডল ওয়্যার। মিডল ওয়্যার যদিও আমি জানি না জ্যাঙ্গোতে কি এক্সপ্লিসিটলি ইউজ হয় কিনা, এটা আপনাদের বুঝতে হবে, কনসেপ্টটা আমি বুঝাই দেবো। মিডল ওয়্যার। আরেকটা জিনিস হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি একটা ফুল ক্লাসই থাকবে, ঠিক আছে? এই তিনটা হইলে আপনাদের এপিআই ডেভেলপমেন্ট কমপ্লিট। এখন জ্যাঙ্গো, ভ্যানিলা জ্যাঙ্গোতে দেখেন আমাদের এখানে অনেক ঝামেলা আছে, মানে অনেক কিছু নিজেদের লিখতে হয় বা জিনিসটা সুন্দর না আসলে। দেখেন যেমন এই যে রিকোয়েস্ট ডট গেট ডট গেট, এইভাবে আমরা হচ্ছে কোয়েরি প্যারামিটারগুলো নেই, আগের ক্লাসে দেখাইছিলাম। রিকোয়েস্ট ডট গেট ডট গেট, এটা আবার কীরকম কনভেনশন? এটা দেখলে কি বোঝা যায় এটা আসলে এখানে কি হইতেছে? তো এরকম কিছু অনেক ইস্যুস আছে আসলে। জ্যাঙ্গোটা হচ্ছে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তো যদিও ফুল স্ট্যাক মানে তৈরি করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এপিআই তৈরি করার জন্য ইউজ হয়। অ্যান্ড এপিআইয়ের জন্য আপনাদের জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ হয়। সো রেস্ট ফ্রেমওয়ার্ক আমি দেখাই দেবো। সো রেস্ট ফ্রেমওয়ার্কে হচ্ছে আপনার অনেক কিছু ইজি করে দেয়, আপনি দেখবেন রেস্ট ফ্রেমওয়ার্কে কাজ করা আরও ইজি। এই হচ্ছে একটা জিনিস। আর ওকে, ডেটাবেস, ডেটাবেস বাকি, সিকিউরিটি বাকি। সিকিউরিটির একটা ক্লাস থাকবে, ডেটাবেস হয়তো বা এখন দেখাবো আমি। সিকিউরিটি, ডেটাবেস, মিডলওয়্যার,
ওকে। হুম, টুকটাক কিছু জিনিস আছে ওগুলো দেখাইতে হবে। তো okay. আর কে জানি বলছিলেন প্রজেক্ট দেখানোর জন্য না? কে যেন? জাহিদ ভাই। আচ্ছা, প্রজেক্ট দেখানোর জন্য বলছিলেন। ব্যাপার হচ্ছে ব্যাক এন্ড করতে বেশি টাইম লাগবে না, বাট ফ্রন্ট এন্ডে অনেক টাইম লাগবে। আমি যদি রিয়াক্টে কোড করতে যাই ফ্রন্ট এন্ডের, তাইলে অনেক টাইম লাগবে। আর এটা কীভাবে করা যায়? আপনাদের কারো কোনো সাজেশন আছে যে ভাই এইভাবে করান? ফ্রন্ট এন্ডে কোড করতে অনেক টাইম লাগে। যে ভাই এইভাবে প্রজেক্টটা দেখেন। তাহলে ভাই এক করা যায় যে ডিজাইন করা যদি কোনো টেমপ্লেট থাকে ওইটা ইউজ করে বেটার হয় আর কি। বা আরেকটা কাজ করা যায়, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন দিতে পারে, সেটা হয় পার্সোনাল প্রজেক্ট বা আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওইখান থেকে কিছু। রিয়াক্ট অ্যাপ্লিকেশন ছিল রুটিন ম্যানেজমেন্ট না? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আগে আমাদের সিলেবাস কমপ্লিট করি। সিলেবাস বলতে সম্পূর্ণ বাকি বাদ বাকি যা আছে ওগুলো করি, দেন আমাদের যতটুকু সময় বাকি থাকবে ক্লাসেস, ওই সময় আমি একটা ফুল প্রজেক্ট পারলে দেখাই দেবো। এর মধ্যে আমি হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো অ্যাসাইনমেন্ট আমি দিতে চাই না। আপনাদের হচ্ছে একটা প্রজেক্ট নিজেদের করতে হবে। প্রজেক্ট বলতে ফুল স্ট্যাক আর কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আপনারা যেইভাবে করেন, ফ্রন্ট এন্ডের ডিজাইন নিয়ে বা এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বাট আমি ব্যাক এন্ডটা দেখবো খুব ভালোভাবে, ঠিক আছে? সো এটা কিভাবে আপনারা করতে পারেন আমি একটা আইডিয়া দিই। চ্যাট জিপিটিতে যাবেন, এইখানে লিখবেন আপনি যে এই রিকোয়ারমেন্ট, আমাকে কিছু প্রজেক্টের আইডিয়া দাও। হুম, আর আমি আমার নিজের একটু বসতে হবে যে আপনাদের রিকোয়ারমেন্ট কী কী, মানে প্রজেক্টে কয়টা আপনাদের এপিআই থাকতে হবে, অথেন্টিকেশন থাকতে হবে, এই থাকতে হবে, ওই থাকতে হবে, এগুলো আমি লিখে দিব গ্রুপে। হ্যাঁ, আপনারা করবেন কি, রিকোয়ারমেন্টটা কপি করে জিপিটিতে বসাবেন, বলবেন আমাকে একটা ভালো প্রজেক্টে আইডিয়া দাও। জিপিটি যেগুলো আইডিয়া দেবে, অনেকগুলো আইডিয়া দেবে, ওইখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা হচ্ছে আমাকে জানাবেন। ওকে, জানানোর পরে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে আপডেট নেব প্রত্যেক উইকে। সো প্রত্যেক উইকে আপডেট নেব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আটকাবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আমি হয়তো বা ডাইরেক্টলি সলিউশন দেবো না, বাট আমি আপনাকে বলবো যে এইটা দেখেন, এইটা দেখেন, এইটা করেন। সো ওইটা আপনারা দেখবেন। এই ফুল স্ট্যাকটা আপনারা যখন করবেন, তো সুবিধা হচ্ছে আপনাদের একটা ফুল অ্যাপ্লিকেশন নিজেদের বিল্ড করার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আপনাদের যে জড়তাটা আছে, সেই জড়তাটা থাকবে না। ঠিক আছে? তো এটা সব বুট ক্যাম্পেই আছে। আপনারা দেখবেন লাস্টে একটা বড় প্রজেক্ট স্টুডেন্টের জমা দিতে হয়। ওকে, আর হ্যাঁ, এই প্রজেক্টটা আপনাদের করতে হবে। প্রজেক্টটা ছাড়া সার্টিফিকেটও আমি অ্যালাউ করব না। দেখা গেল যে প্রজেক্টটা ঠিকভাবে করতে পারলে আগের অ্যাসাইনমেন্টটা আমি কনসিডার করে দিতে পারি, বাট প্রজেক্টটা আপনাদের করতে হবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার প্রজেক্টটার ব্যাপারে?
তো মোটামুটি ভালো একটা টাইম পাবেন। আমাদের তো এই জি বছর ভাইয়া close হয়ে ক্লিয়ার। যাবে, ঠিক আছে? আপনারা ব্যাক এন্ড করতে বেশি টাইম লাগবে না। আপনারা রেস্ট ফ্রেমওয়ার্ক দেখাবো, রেস্ট ফ্রেমওয়ার্ক দেখানোর পরে দেখবেন যে আসলে এগুলো তেমন একটা কঠিন না। কঠিন না, কিন্তু আপনার হচ্ছে প্র্যাকটিস করা লাগবে, এই হচ্ছে কথা। ভাই ই কমার্স রিলেটেড কোনো প্রজেক্ট শুরু করবো? ই কমার্স করলে তো খুবই ভালো। ই কমার্সে আপনার মোটামুটি সব কিছুই কভার হয়ে যায়। ব্যাপার হচ্ছে আপনি চ্যালেঞ্জ নেন, ঠিক আছে? চ্যালেঞ্জ বলতে ইজি কিছু করেন না, একটা চ্যালেঞ্জ নেন যে একটু মোটামুটি আমি ডিফিকাল্ট জিনিসই করব। ডিফিকাল্টও না, মিডিয়াম কমপ্লেক্সিটি, ঠিক আছে? যেন আপনাদের সব কিছু কভার হয়ে যায়। আমি কোর্সে যা যা শিখাচ্ছি এগুলো তো কভার হবেই। আর একটা জিনিস হচ্ছে বুট ক্যাম্পে অনেক কিছু অনেক সময় চাইলেও দেখানো যায় না, কারণ আমাদের টাইমের একটা কনস্ট্রেইন আছে। তো দেখা গেল যে আমার হয়তো বা কিছু কিছু জায়গায় গ্যাপ পড়ে গেছে, বা আমি কিছু কিছু জিনিস ভুলে গেছি আপনাদের দেখাইতে। আপনারা যখন ওই প্রজেক্ট করতে চাবেন তখন আপনাদের মাথায় চিন্তা আসবে যে এই জিনিসটা তো করা যাচ্ছে না, এটা তো ভাইয়া দেখায় নাই। হ্যাঁ, তখন আপনারা যখন আমাকে বলবেন আমি আপনাদের গাইড করে দিব। তখন নিজেরা যখন জিনিসটা বুঝে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনাদের হচ্ছে আরও ইজি হয়ে যাবে জিনিসগুলো। তখন আপনারা আরও কমফোর্টেবল ফিল করবেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের করতে হয় কি, আমরা ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা কিন্তু কিছু মুখস্থ করি না, আমরা এরকম ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করি। এখন তো আপনাদের আরও ভালো ডকুমেন্টেশন আছে, চ্যাট জিপিটিতে খুব ভালোভাবে জিনিস শেখা যায় চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি যে নকলের জিনিস এটা কিন্তু না, চ্যাট জিপিটি থেকে খুব ভালো জিনিস শেখা যায়। যেমন আপনি যদি চান যে আমি ভাইয়া সিরিয়ালাইজার বুঝাইছে বাট আমি আরও ভালোভাবে বুঝতে চাই, এখানে লিখবেন ক্যান ইউ এক্সপ্লেইন serializers in Django REST framework, ঠিক আছে? এটা লিখবেন, ও এখানে ওর মতো লিখবে। এরপর আপনি জিজ্ঞাসা করতে পারেন, ফলো আপ কোয়েশ্চেন করবেন ওকে, এই পার্টটা আমি বুঝি নাই, এই পার্টটা বুঝি নাই, আরও এক্সাম্পল দাও। আচ্ছা এইটা কি সিরিয়ালাইজার কি এইটার জন্য ইউজ করা যায়, এটার জন্য কি করা যায় না? মানুষের সাথে যেভাবে কথা বলেন সেইভাবে জিপিটিটা আস্ক করবেন। জিপিটি খুবই পাওয়ারফুল এখন। ওই আমরা যখন ফার্স্টে জিপিটি পাইছিলাম তখন জিপিটি ছিল একটা জাস্ট টেক্সট জেনারেটর, এখন জিপিটি অনেক পাওয়ারফুল। সো জিপিটিকে কোয়েশ্চেন ফলো আপ কোয়েশ্চেন করবেন, যেমনটা আপনারা আমাকে করতেন। এখন অনেকের জড়তা থাকে, কোয়েশ্চেন আস্ক করতে ভয় পান বা আপনার শরম লাগে, এরকম হইতেই পারে। আমরাও গেছি ওই ফেজ থেকে। জিপিটির কাছে তো শরমের কিছু নাই, জিজ্ঞেস করেন। দেন জিপিটি দিয়ে না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা তো নেই, ঠিক আছে? প্রজেক্টটা একটু মিড লেভেল কমপ্লেক্সিটিতে করেন, আপনাদেরই ভালো হবে। যখন আপনাদের একটা ফুল প্রজেক্ট করার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এটা যখন আপনাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে তখন মোটামুটি আপনারা ফ্লোটা বুঝতে পারবেন, কীভাবে একটা সফটওয়্যার সিস্টেম বিল্ড করা হয় আসলে, বুঝছেন? এই জিনিসটা আপনারা যখন বুঝবেন এই কোর্স শেষে আপনার একটা কনফিডেন্স গ্রো হবে। আপনারা 2 মাস করবেন কি নিজেরা আরও টুকটাক কিছু প্রজেক্ট করে গিট হাবে রাখবেন, লিঙ্কডইনে পোস্ট করবেন, সিভিতে ওগুলো দেখাবেন, দেন অ্যাপ্লিকেশন শুরু করবেন, ঠিক আছে? ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করবেন। অনেক জিনিস আছে আপনারা যেগুলো কোর্স দিয়ে বোঝানো বা শেখানো সম্ভব না। চাকরি ক্ষেত্রে আপনাদের লার্নিংটা খুব দ্রুত হয়, খুব কুইকলি হয়। আপনারা 1 উইকের ভিতরে জ্যাঙ্গোর কোর্স কভার করে দিতে পারবেন, এরকম লার্নিং হয়। কারণ ওইখানে আপনার স্টেক থাকে। স্টেক বলতে ওইখানে আপনার চিন্তা থাকে যে না আমার তো এটা শিখতে হবে, কারণ আমার প্রজেক্টটা তো ডেডলাইনের আগে জমা দিতে হবে। এখন তো কোনো স্টেক নেই, আপনারা মনে করেন আরে কালকে দেখি, পরশু দেখি, আগামীকাল দেখি, 1 মাস পরে দেখি। সো আমরা হচ্ছে অনেক লেজি, বুঝছেন? আমাদের মাইন্ডটা খুবই লেজি। সো প্রফেশনাল লাইফে না ঢোকা পর্যন্ত আমরা আমাদের এই যে বেসিকটা যেন ক্লিয়ার থাকে। বেসিকটা ক্লিয়ার থাকলে প্রফেশনাল লাইফে আপনার ইজি হয়ে যাবে জিনিসগুলো, তেমন একটা প্যারা খেতে হবে না। বুঝতে পারছি। আচ্ছা ওই কল্পলোকে কে কে অ্যাপ্লাই করছেন? কেউ অ্যাপ্লাই করছিলেন কল্পলোকে?
না ভাই, আমি এক জায়গাতে আছি তো আপাতত, এই জন্য অ্যাপ্লাই করিনি। ইন্টার্নশিপ? না, এটা আপাতত পার্মানেন্ট জবেই আছি। কোন পজিশনে? আপাতত আইটি সাপোর্টে। হ্যাঁ। আইটি সাপোর্ট। আচ্ছা, ওইখানে কি আপনার জ্যাঙ্গো শিখলে ই দেবে? এখানে বলতে আমি এখানে ওয়েবের কাজও করি ভাইয়া। রিসেন্টলি একটা প্রজেক্ট করছি, হুম হুম। যেটাতে একটু মানে ইমপ্লিমেন্টেশনে গিয়ে একটু মানে প্রবলেম আছে, বুঝছেন। আমি ক্লাস শেষে আপনাকে প্রজেক্টটা দেখাবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটা দেখানোর কারণ হচ্ছে, বা আপনার দেওয়ার কারণ হচ্ছে, একটু চেষ্টা করলে এই ইন্টারভিউ ক্রস করা সম্ভব। আপনার এটা এর যার আইআইটির আন্ডারে, তো ওরা তেমন একটা ডিফিকাল্ট না এই ইন্টারভিউ পাস করা। অ্যান্ড এইখানে একটা সুবিধা হচ্ছে, আপনারা যদি খুব ভালো পারফরমেন্স দেখান, এই কোম্পানিতে আপনাকে নিয়েও নিতে পারে। কল্পলোক কিন্তু খুব ভালো কোম্পানি, ওদের অফিস দেখছেন, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট। তো এর যে আইআইটির ইন্টার্নশিপ আমিও করছি, আমার লাইফের শুরুই হয়েছে এই ইন্টার্নশিপ থেকে। ভাইয়া অ্যাপ্লাই তো করছিলাম বাট ডাকে নাই তো। ডাকে নাই না? না, ডাকে নাই। 19 মার্চ। ওয়েট করেন, দেখেন ওদের হচ্ছে 40 জনের একটা মনে হয় ই থাকে, লিমিট থাকে। So, এক এক করে যায় তো। ও, আরেকটা কাজ করতে পারেন, আইআইটি ঠিক। এডস লিখবেন। মানে আইআইটি এডস রিলেটেড যেই সব ই আছে আপনার, জব সার্কুলার এখন পড়তেছে, খেয়াল রাখেন। আইআইটি এডস এর যেগুলো আছে, বিশেষ করে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন। আমিও এইভাবে পাইছিলাম। সবগুলোতে অ্যাপ্লাই করবেন, আইআইটি এডস দেখলেই অ্যাপ্লাই করবেন। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনাদের ইন্টার্নশিপের বা যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সিভিতে লাগে আসলে। আর কোনো কোম্পানি নিতে চায় না, বুঝছেন। কারণ অনেক হার্ড হয়ে গেছে জব পাওয়া এখন। তো আইআইটি এডস এরগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে 3 মাসের মতো ওদের ট্রেনিং পিরিয়ড, এটা আসলে এটা ইন্টার্নশিপ বললো, ট্রেন করায়, আপনারা শিখায়। অফিস অফিসে গিয়ে শিখবেন। দেন কিছু বেতনও দেয় মনে হয়, 6-7 হাজার টাকা। তো শিখবেন, টাকা আরও পাবেন। সো ক্ষতি তো নাই কোথা থেকে, কোনো জায়গা থেকে। আর যদি ভালো পারফরমেন্স করেন, কোম্পানিতে নিয়েও নিতে পারে, বুঝছেন। তো একটু মানে কাটবেন এগুলো নিয়ে, কারণ জব পাওয়া একটু টাফ। যতই স্কিলও না, আপনার লাকও লাগে, লাক একটা বড় ফ্যাক্টর আসলে জবের জন্য। আচ্ছা ভাইয়া, এরকম ট্রেন করায় আর কি, ফ্রি ট্রেন বা এরকম পেইড ট্রেন যদি পান তাহলে লিংক দিয়েন গ্রুপে, আমরা অ্যাপ্লাই করবো না। আচ্ছা, আমার চোখের সামনে বলো তো, আমি দেখবো। বাট ব্যাপার হচ্ছে, ফেসবুকে এগুলো আবার সার্কুলার বেশি করে আমি দেখছি, আইআইটির গুলো। ফেসবুকে? আচ্ছা। আর ফেসবুক তো আমি তেমন একটা, ফেসবুক নাই আমার আর কি, তেমন কি ফেসবুক আমি চালাই না। সো আমার যদি চোখে পড়ে আমি দেখবো অবশ্যই। আর দেখি স্কিলস ফেয়ার থেকে নাকি তারাও কথা বলতেছে কিছু কোম্পানির সাথে, দেখি তারা কিছু ই করতে পারে কিনা। অফিসে গিয়েছিলাম তখন বলছে কিছু কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট করার কথা আছে, দেখি এখন। হ্যাঁ, আমি আগে একটা সফটওয়্যার কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ ছিলাম, মানে সফটওয়্যার সেলিং এর মানে লোকালি। হুম হুম। তো পরবর্তীতে আর কি কলেজে ঢুকছি। ইজি অ্যাডমিন। আমার লাইফের ফার্স্ট দুইটাই এডসের ইন্টার্নশিপ ছিল। এডসের একটা ছিল ইজি টেকনোলজি, চোরাই কোম্পানি একটা। আর একটা ছিল এরিয়া ফোন বিডি, এরিনা ফোন বিডি, এখানে ডেভঅপস। এইটা ছিল মোটামুটি। ব্যাপারটা হচ্ছে, এদের দুই দুই কোম্পানির কাছে আমি এখনো টাকা পাই, অনেক টাকা। এই দুইটা সার্টিফিকেট আমি এই ইন্টার্নশিপ করার সময় উঠাইছিলাম, প্রফেশনাল সার্টিফিকেট, ওরাকেলের ক্লাউডের সার্টিফিকেট। তো
একটা এপিআই এর ফুল লাইফ সাইকেল বুঝছেন আপনারা এখন? হ্যালো? হ্যাঁ ভাইয়া বলুন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখন এইখানে আমাদের সব কিছু হচ্ছে যে এসকিউলাইট ডিবিতে, ঠিক আছে? এসকিউলাইট হচ্ছে এক ধরনের ডেটাবেস, যেমন আমাদের মাই এসকিউএল আছে, পোস্ট গ্রেস আছে, তার মানে এসকিউলাইট আছে। এসকিউলাইট হচ্ছে জ্যাঙ্গোতে ডিফল্ট দেওয়া থাকে, টেস্ট ডেটাবেস আর কি। সো from ডেটাবেসের টেবিলটা এরকম, এই তো ঠিক আছে। এখন আপনাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আমারও ছিল এক সময়, যে ভাই এত ডেটাবেস, এসকিউলাইট, মাই এসকিউএল, পোস্টগ্রেস, আমরা মঙ্গোডিবি শুনতেই থাকি সারাদিন। তো প্রত্যেকের তো এরকম আপনার এসকিউএল ল্যাঙ্গুয়েজ থাকে, তো এটা কি ডিফারেন্ট প্রত্যেকটার জন্য? ব্যাপারটা হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ 95% সেম আপনার জানো সিকিউএল বা এসকিউএল ডেটাবেস যত আছে, আমাদের এসকিউএল ডেটাবেস আছে পোস্টগ্রেস, মাই এসকিউএল, এমএস এসকিউএল, এসকিউলাইট, ট্যাবুলার ডেটা, যেগুলোতে টেবিল আকারে থাকে ডেটা, ওগুলোতে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে এসকিউএল। 95% প্রত্যেকটার জন্য সেম, হালকা কিছু ডিফারেন্স আছে যেটা হচ্ছে আপনারা একটা গুগল সার্চে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনারা যদি যে কোনো একটা ডেটাবেস ভেন্ডরের এসকিউএলটা শিখেন, বাদ বাকিও আপনার হয়ে যাবে। আরেকটা আমাদের আছে নো এসকিউএল ডেটাবেস, যেটা যেমন হচ্ছে আমাদের মঙ্গোডিবি। কেউ যদি মার্নস্ট্যাক নিয়ে ট্রাই করার চেষ্টা করেন, সবাই তার লাইফে কোনো না কোনো সময় মার্নস্ট্যাকে ঢোকার ট্রাই করে। সো মঙ্গোডিবি হচ্ছে আমাদের নো এসকিউএল। নো এসকিউএল বলতে এখানে ডকুমেন্ট আকারে থাকে ডেটাগুলো, ডকুমেন্ট বলতে পাইথন ডিকশনারির মতো, ঠিক আছে? সো এরকম থাকে, এখানে কোনো টেবিল থাকে না। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে এসকিউএলই ইউজ করা হয় কোম্পানিগুলোতে। প্রোডাকশন লেভেল যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য এসকিউএল বেশি প্রেফার। তো ওকে, এখন একটা জিনিস দেখতে হবে, তো আমরা ট্রাই করব পোস্টগ্রেস ইউজ করার। ওকে, পোস্টগ্রেসটা আমরা কীভাবে ইনস্টল করব, কীভাবে ডেটাবেসের টেবিলগুলো দেখব, এটা আমি একটু বলে দিই। সো আপনার পোস্টগ্রেস এসকিউএল লিখবেন, এই দেখেন পোস্টগ্রেস এসকিউএল, ঢুকবেন, কয়েকবার এখানে ডাউনলোড আছে, এইখান থেকে উইন্ডোজের এটা আপনি ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করার পরে একটা পিজি অ্যাডমিন নামে অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। এইটাতে ঢুকলে আপনি হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা, নতুন টেবিল ক্রিয়েট করা, এগুলো করতে পারবেন। ওকে, সো আমি দেখাই দিব একটা ডেটাবেস কানেক্ট করে। এর আগে আমি বলি, মনে করেন আমার ডেটাবেস কানেক্টর সব করা আছে, হ্যাঁ, আমরা হচ্ছে এখন প্র্যাকটিস করবো। সো একটা ইঞ্জিনিয়ারিং, আচ্ছা দাঁড়ান আমি একটা ভালো টেবিল খুঁজি আগে। লাইব্রেরি ম্যানেজমেন্ট, মনে করেন আমাদের এই ডেটাবেসের ভিতরে লাইব্রেরি ম্যানেজমেন্ট নামে একটা আছে আপনার ডেটাবেস আছে। সো ওইটার ভিতরে আমাদের কিছু টেবিল আছে। এখন আমরা এই টেবিলে এসকিউএল কোয়েরি চালাবো। সো এখানে কন্ট্রোল এন নাকি F5, কন্ট্রোল এন তো ছিল, চলো
লাইব্রেরি ম্যানেজমেন্ট রাইট ক্লিক করব, যে কোয়েরি টুল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোয়েরির টেবিল, মানে কোয়েরির কনসোল। এখন হচ্ছে এসকিউএল শিখবো, ঠিক আছে। স্কুলে বেসিক কিছু শিখবো, যেটা না জানলেই না আর কি। সো এসকিউএলে আমাদের কিছু কোয়েরি আছে, যেমন সিলেক্ট আছে, হোয়ার আছে, দেন আপনার অর্ডার বাই আছে, গ্রুপ বাই আছে, লাইক আছে, লিমিট আছে, এরকম আরও অনেক কিছু আছে। সো সিলেক্ট দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট বলতে কী বোঝানো দেখায়, যেমন সিলেক্ট স্টার ফ্রম, আর আমাদের এখানে যে টেবিলের নাম লিখতে হবে, দেখি টেবিল আছে কি আমাদের, যে উপর থেকে আপনারা আগে দেখবেন যে আমাদের ঠিক ডেটাবেস সিলেক্ট করা আছে কিনা। সো লাইব্রেরি ম্যানেজমেন্ট এটার ভিতরে আমি এই যে বুক লেখা আছে টেবিল, টেবিলসের ভিতরে বুক লেখা আছে টেবিল, এইখানে আমরা ঢুকবো, বুক F5 ক্লিক করলে হচ্ছে আপনার এটা রান হবে। এখন দেখেন কি হয়েছে, আমাদের বুক টেবিলের ভিতরে যা যা আছে সব চলে আসছে। এটা হচ্ছে আমাদের বুকের টেবিল। সো সিলেক্ট স্টার ফ্রম বুক, এটা দিয়ে কি বোঝাইছে, এটা আমরা একটু বুঝি। সিলেক্ট স্টার ফ্রম বুক, এইটা হচ্ছে আমাদের কি টেবিলের নাম, টেবিলের নেম। সিলেক্ট স্টার মানে হচ্ছে অল, এটা দিয়ে বোঝাচ্ছে ফ্রম বুক টেবিল সিলেক্ট স্টার, মানে যত কলাম আছে সব তুমি নিয়ে আসো। এখন মনে করেন স্পেসিফিক আমি কিছু কলাম নেব, যেমন আইডি নেব, টাইটেল নেব, আইএসবিএন নেব, হ্যাঁ। তাইলে করবো কি, স্টারটা বাদ দিব, আইডি, আইএসবিএন, আর মনে করেন লিখলাম টাইটেল, ঠিক আছে। এখন এটা যদি F5 দিই, আচ্ছা আইডি নেবে না, যাই হোক। তো দেখেন স্টার যদি আমি না দিয়ে ওইখানে আমরা কি কলাম, ইন্ডিভিজুয়াল কলামের নাম লিখতে পারি, তখনও করবে কি এই বই টেবিল থেকে সিলেক্ট করে নিয়ে আসবে কি, যে আমি কলামের নাম লিখছি শুধুমাত্র ওইগুলো। এইখানে আরেকটা কাজ করা যায়, আইএসবিএন না লিখে আমি টেবিলটার এই যে কলামের নামটা অন্যরকম দেখাইতে চাই, হ্যাঁ। এর জন্য আমরা ইউজ করি এলআইএস এস লাইসেন্স নাম্বার, মনে করেন আমি দিলাম যে কোনো একটা, টাইটেল এস বুক টাইটেল। এখন যদি আমি F5 দিই, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমরা ডেটাবেজের অ্যাকচুয়াল টেবিলের নাম চেঞ্জ করতেছে না, এইখানে হচ্ছে আমরা শুধুমাত্র টেবিলের ডেটাগুলো নিয়ে এসে আমরা নিজেদের মতো রিনেম করে দেখাচ্ছি, ঠিক আছে। ঠিক এমনভাবে আমরা চাইলে যত ইচ্ছা তত কলামের নাম এখানে দিতে পারি। তখনও করবে কি, এই টেবিল থেকে এই ভ্যালুগুলো কি নিয়ে আসবে, সিলেক্ট স্টেটমেন্টের কাজ ফেচ করে ডেটা নিয়ে আসবে। সো যখন আমরা যে অবজেক্টস ডট অল দিই, এই জিনিসটা আর সিলেক্ট স্টার ফ্রম বুক these two are the same thing, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস। ও করে কি, পাইথন স্ক্রিপ্টটাকে এসকিউএল-এ ট্রান্সফার করেই কিন্তু ডেটাবেসে পুশ করে। এইখানে কি আমরা ডাইরেক্টলি এসকিউএল লিখলাম,
ঠিক আছে, সিলেক্টটা আমরা বুঝছি। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, বাকি সবাই বুঝছি। আচ্ছা, এখন সিলেক্ট স্টেটমেন্ট থেকে শুরু করা উচিত হয় না। এখানে আমাদের ফার্স্টে দেখাতে হবে ক্রিয়েট টেবিল, মনে হয় ক্রিয়েট টেবিল। আচ্ছা, এগুলো একটু কমপ্লেক্স, এগুলো পরে দেখে। সিলেক্ট তো আমাদের ফেচ করার জন্য, হ্যাঁ। এখন আমি কিছু ফিল্টার করব। ফিল্টার বলতে মনে করেন আমাদের আইডি নাম্বার 14 শুধু, ওই রোটা আমি নিয়ে আসবো, ওই ডেটাটা আমি নিয়ে আসবো। সিলেক্ট স্টার ফ্রম বুক, এইখানে আমাদের আরেকটা জিনিস বসাইতে হবে, তাহলে হোয়ার আইডি ইকুয়াল টু 14। ঠিক আছে, দেখেন ফিল্টার হয়ে চলে আসছে। এর সাথে যদি আমি আরও কিছু ফিল্টার অ্যাড করতে চাই, যেমন অ্যান্ড ক্রিয়েটেড বাই, মনে করেন এই যে 2, দেন আপনি আরও অ্যান্ড বসাইতে পারেন, ক্রিয়েটেড বাই ইকুয়াল টু 2। এরকম চেইন করে করে আপনারা কি এই প্রত্যেকটা রোয়ের উপরে কি ফিল্টারিং করতে পারেন। অ্যান্ডের জায়গায় আরেকটা কি বসানো যায়, অর। আমরা পাইথন লিখতাম কি ইফ সামথিং সামথিং, ইফ এ ইকুয়াল টু বি অ্যান্ড বি ইকুয়াল টু সি, অর সি ইকুয়াল টু ডি, তাহলে একটা কাজ করো। ঠিক ঠিক তেমনভাবেই এইখানে কি হোয়ার ক্লোজ দিয়ে কি আমরা ডেটা ফিল্টারিং করতে পারতেছি। হোয়ারটা বুঝি আমরা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন হোয়ারটা হচ্ছে এরকম, আরেকটা আছে আমাদের, মনে করেন এখানে 100 ডেটা আছে, বা 1,00,000 ডেটা আছে, আমার এত ডেটা লাগবে না। আমি ডেটাবেস টেবিলটা জাস্ট কোয়েরি করে দেখতে চাই টেবিলটার স্ট্রাকচার কীরকম। মনে করেন আমার দুইটা রো দেখলে আমি বুঝতে পারবো টেবিলের স্ট্রাকচার কীরকম। এইখানে দিয়ে দেওয়া যায় আমাদের লিমিট 3 বা 2। এই যদি F5 দিই, দেখেন শুধু দুইটার ডেটা চলে আসছে। লিমিট দিয়ে আমরা করতে পারি কি, এফিশিয়েন্ট করতে পারি। এফিশিয়েন্ট বলতে আমাদের যতটুকু ডেটা দরকার আমরা ততটুকু ডেটা নিয়ে আসতেছি। আমাদের তো 1 কোটি ডেটা রাখার দরকার নেই, দুইটা দেখবো, দুইটা আমরা লিমিট করে দিচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে লিমিটের কাজ। আরেকটা আছে আমাদের অর্ডার বাই আইডি। মনে করেন আইডি দিলাম, আইডি এএসসি। এটা কাজ করে কি দেখায় আপনার, অ্যাসেন্ডিং অর্ডারে অর্ডার। আইডিটা অর্ডার বাই হবে। আমরা কিন্তু সর্টিং জানি, আমরা সর্টিং জিনিসটা কি, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে নিচ থেকে উপরে যাবে, ডিসেন্ডিং অর্ডার হচ্ছে উপর থেকে নিচে যাবে। অর্ডার বাই আইডি মানে আইডি দিয়ে অ্যাসেন্ডিং অর্ডার না উপর থেকে নিচে যাবে? নিচ থেকে উপরে যায়, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং অ্যাসেন্ড করে। ডিসেন্ডিং হচ্ছে নিচে যায়, উপর থেকে নিচে যায়। অ্যাসেন্ডিং আমি যখন দিই, অর্ডার বাই করছি কি আমরা আইডি দিয়ে, আইডিটার ভ্যালুগুলোকে আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারে মানে নিচ থেকে উপরে এই সিকোয়েন্স আসবে। দেখেন 14, 15, 16। এইটা যদি আমরা দেই ইএসসি F5 দিই, এটা কি ডিসেন্ডিং অর্ডারে উপর থেকে নিচে আসছে। বুঝতে পারছি? ওকে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর আছে ওয়্যার, মনে করেন আমি এমন একটা
আমি ওই রোগুলো নিয়ে আসবো যেখানে টাইটেল হচ্ছে, টাইটেলে আনজার আছে বা টাইটেল, হ্যাঁ টাইটেলে আনজার আছে। বা আমি যদি একদম স্পেসিফিকলি চাই যে টাইটেলে আনজারই থাকতে হবে, তাইলে আমরা লিখতাম কি টাইটেল ইকুয়াল টু, দেন আমাদের এরকম একটা স্ট্রিং দিতে হবে আনজার। এইটা যখন আমরা এক্সিকিউট করি, কি হলো, এটা সেভ হয় নাই নাকি? আচ্ছা, where title, এই যে দেখেন টাইটেল একদম এক্স্যাক্টলি আনসার আছে, হ্যাঁ। বাট আমি এরকম চাই না, মনে করেন সাইফুল্লাহ, সাইফুল্লাহ থাকলো, সাইফুল্লাহ, ওকে। এখানে এখন অনেক ধরনের আমরা ফিল্টারিং করতে পারি, অনেকভাবে আর কি। সো ওয়্যার টাইটেল লাইক, লাইক দিয়ে বোঝায় কীরকম হবে আমাদের টাইটেলের ভ্যালুটা কীরকম হবে ওইটা আমাদের বুঝাই দিতে হবে। এইখানে এখন একটা জিনিস দেখেন, আমরা চাই টাইটেলে যদি আনজার থাকে কোনোভাবে ম্যাচ করে, মানে আনজারের আগে কিছু থাকতে পারে পরে কিছু থাকতে পারে, উই ডোন্ট কেয়ার, ওকে। বাট আনজার কোথাও থাকলেই আমি ওই ভ্যালুটা নিয়ে আসবো। এখানে দেখেন পার্সেন্টেজ আনজার, পার্সেন্টেজ যদি আমি দিই, এটা যদি আমি F5 মারি, এই দুইটা চলে আসছে না? পার্সেন্টেজ দিয়ে কি বোঝাচ্ছে আমি বলি, আনজারের আগে পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে আনজারের আগে অনেক কিছু থাকতে পারে, আনজারের পরে পার্সেন্টেজ দিয়ে বোঝাচ্ছে আনজারের পরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আনজার আছে। যদি মনে করেন আমি বললাম শুধু আনজারের আগে কিছু থাকতে পারে কিন্তু পরে কিছু থাকবে না, তাই কি আগে পার্সেন্টেজ দিয়ে আমি বোঝাচ্ছি এইখানে আনলিমিটেড যত যা কিছু আছে দুনিয়া সব ঢুকাই দিলেও সমস্যা নেই, বাট আনজারের পরে কিছু নেই। এখন আমি যদি এটা রান দিই, কি ব্যাপার, দুইটাই ম্যাচ হয়েছে, এটা ঠিক আছে, এইখানে দিতে হবে লাস্টে। মনে করেন আনজারের আগে কিছু নাই মনে করেন, তো এইটা যদি আমি রান দিই কীরকম আসার কথা, এই যে দেখেন আগেরটা কেন সাইফুল্লাহ আনজার কেন আসছিল এখন বুঝছেন, আর পরেরটায় কেন সাইফুল্লাহ আনজার আসে নাই। পরেরটা আমি করছি কি আগের পার্সেন্টেজটা সরাই দিছি, তাহলে আনজারের আগে কিছু থাকতে পারবে না, এইখানে কি আনজারের আগে কিছু আছে কিন্তু, ওকে। সো লাইকটা বুঝছেন আপনারা? জি ভাইয়া, এটা যখন সার্চ করব তখন মানে সার্চের যে অপশনটা থাকে ইনপুট ফিল্ড, হ্যাঁ এটা ইউজ করে তখন মনে করেন এইটা এইরকম লাগবে এইরকম মেবি। জায়গায়, এরকম হুম হুম জায়গায় হুম। এসকিউএল কোয়েরি আসলে আমরা এই যে পাইথন দিয়েই কিন্তু আমরা জ্যাঙ্গোতে লিখতে পারি, আমাদের এসকিউএল কোয়েরি লাগে না। বাট কোয়েরিগুলো আপনারা না জানলে আসলে আপনার ব্যাকএন্ড ডেভেলপারই না, মেইন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে হয় কি যে ওআরএম বলে এই জিনিসটাকে, পাইথন ইউজ করে যে আমরা মানে জ্যাঙ্গো যে নিচ থেকে ট্রান্সলেট করে ডেটাবেসে ইনসার্ট করতেছে, এটা কিন্তু জ্যাঙ্গো লিখতেছে, এটা কিন্তু হিউম্যানের কোনো হাত নাই। সো মেশিন কিন্তু ভুল করতেই পারে বা ইনএফিশিয়েন্ট কোড লিখতেই পারে, অনেক ক্ষেত্রে আপনার এসকিউএল কোয়েরি ডাইরেক্টলি লেখা লাগবে, এখানে ডাইরেক্টলি এসকিউএল কোয়েরিও লেখা যায়। তো এই কারণে আপনার জানতে হবে আসলে এসকিউএল কোয়েরি দিয়ে কেমন কেমন কেমনভাবে আপনি ডেটাগুলোকে ফিল্টার আউট করতে পারেন, ওকে। সো হোয়ার গেল, লাইক গেল, অর্ডার বাই গেল।
আর একটা হচ্ছে আমাদের আছে গ্রুপ বাই। গ্রুপ বাইটা মনে হয় না এই ডেটার উপর পড়বে ঠিকভাবে। দেখি এখানে যদি আমি দেই গ্রুপ বাই স্ট্যাটাস, request to be issued aggregate function, গ্রুপ বাই এই ডেটার উপর পড়বে না, কালকে দেখাইতে হবে। ওকে আচ্ছা, এই বেসিক 2-3টা তো বুঝছেন আপনারা না এসকিউএল কোয়েরি। তো এইখানে ডেটাবেজে আরও কিছু জিনিস আছে, যেমন ফরেন কে রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট, 1-to-1, many-to-many, many-to-one, এটা বুঝতে হবে আপনাদের। দেন আপনাদের এসকিউএল কোয়েরি করে কীভাবে জয়েনিং করা যায় দুইটা টেবিলে, এইটা বোঝাতে হবে। ওকে, এখানে অথর আইডি নাল না, পাবলিশার আইডি নাল, টাইটেল আইডি ক্রিয়েটেড বাই, ওকে। আজকে আর আমি মনে হয় না কন্টিনিউ করব, ডেটাবেসটা হচ্ছে আমাদের কালকে দেখাতে হবে। কালকে ডেটাবেসটা দেখাবো আর রেস্ট ফ্রেমওয়ার্কটা একটু দেখাবো। রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাদের একই জিনিস অনেকভাবে করা যায়, এটা আমরা কয়েকটা জিনিস দেখব। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট, আমি ফ্লোরতে মনে হয় বাদ দিয়ে দিছি। আমাদের রিকোয়েস্ট থেকে মানে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যখন রিকোয়েস্ট যায়, রিকোয়েস্ট এখানে আমরা কি ডেটা পাঠাই, যদি ডেটা পাঠাই, যেমন পোস্ট রিকোয়েস্টে কি আমরা ডেটা পাঠাই, ডেটাটা যায় আমাদের জেসন ফরম্যাটে, জেসন। ব্যাক এন্ড করে কি আমাদের এই জেসনটাকে কনভার্ট করে ডিকশনারিতে, হ্যাঁ ডিকশনারিতে কনভার্ট করে কি আমরা এটার উপর প্রসেস করি, অনেক কাজকর্ম করি, করার পরে এটাকে আমরা আবার কনভার্ট করি জেসনে, জেসনে কনভার্ট করে এটা আমরা রেসপন্সের সাথে পাঠিয়ে দিই। আপনি ডাইরেক্টলি এই ডিকশনারি রেসপন্সে পাঠাতে পারবেন না, কারণ আমাদের যত ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোতে শুধুমাত্র জেসনে আপনার আদান প্রদান করা যায়। আপনি ডাইরেক্টলি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কোনো ডেটা টাইপ আদান প্রদান করতে পারবেন না। সো এইটাকে বলে জেসন পার্সিং আর কি। এই যে আমাদের জেসন থেকে ডিকশনারিতে কনভার্ট হওয়া এবং ডিকশনারি থেকে জেসনে যে কনভার্ট হয় এটাকে বলে পার্সিং, এবং এইটাকে জ্যাঙ্গোতে বলা হয় আবার সিরিয়ালাইজেশন, সিরিয়ালাইজেশন। জ্যাঙ্গো বলতে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে আমাদের সিরিয়ালাইজেশনের কনসেপ্ট আছে, ওইখানে এই পার্সিংটা অটোমেটিক হয়। এখানে আমাদের পার্সিংটা ম্যানুয়ালি করা লাগছে, দেখেন ম্যানুয়ালি জেসনে রূপান্তর করে দেন করা লাগবে। এই যে জেসন থেকে লোড করে, জেসন লোডটা করে কি আমাদের রিকোয়েস্ট বডিতে আমাদের যে জেসনটা আছে, বাইটটা আছে, বাইটটাকে আমাদের পাইথনের রিডেবল ফর্মে নিয়ে যায় আর কি, কনভার্ট করে পার্স করে আমরা দেন কাজকর্ম করার পর আবার পাঠানোর সময় জেসনটা পাঠাই। ওকে আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি মনিরুল ইসলাম, কয় তারিখ, 12/4।
তারপর নাইস, আমার অ্যাক্সেস নেই। ওয়াও। আচ্ছা, অ্যাটেন্ডেন্সে আমার অ্যাক্সেস নাই, কালকে ক্লাসে আমাকে একটু জানাই না, আমি তখন দিয়ে দেবো না, আমার জানাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে লিভ নিলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু নেই?